আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। সবাই কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে শতকরা। খুবই ইম্পর্টেন্ট টপিক এই জন্য কারণ শতকরা থেকে দেখা যায় যে সাধারণত সব জায়গাতেই মানে একটা নম্বর এই পরীক্ষাতে আসে শতকরা থেকে। হ্যাঁ, তো শতকরা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এটার উপরও আমাদের অনেকগুলো ক্লাস হবে, প্রায় দেখা গেল যে 15টার মতো এখানেও ক্লাস হবে। তো ধৈর্য ধরে ক্লাস করতে হবে, ক্লাসগুলো করলে পরে আপনার প্রস্তুতি পারফেক্ট একটা পর্যায়ে পৌঁছবে। হ্যাঁ, তো এখন দেখেন শতকরা চ্যাপ্টারটার মানে শতকরার কয়েকটা জিনিস খুব গুরুত্বের সাথে বুঝতে হবে। সেটা হচ্ছে অনুপাতের সাথে শতকরার একটা সম্পর্ক আছে। মনোযোগ দেন, অনুপাতের সাথে শতকরার একটা সম্পর্ক আছে। যদিও অনুপাতের সাথে শতকরার যে রিলেশনটা, এটার মূল কনসেপ্টটা হচ্ছে আমি আগামী ক্লাসে মানে আগামীকাল বোঝাবো। আজকে আমি অল্প একটু জাস্ট বোঝাই। আজকে আমরা শতকরার যে টাইপটা নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে 100% কনসেপ্ট অফ পার্সেন্টেজ। আচ্ছা, কি আছে? ক্লাস নাম্বার 1 ম্যাথ টিচার। আচ্ছা, দেখেন তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে 100% কনসেপ্ট অফ পার্সেন্টেজ। তাহলে আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে 100% কনসেপ্ট অফ পার্সেন্টেজ। আচ্ছা, 100% কনসেপ্ট অফ পার্সেন্টেজ এর মানে কি? আচ্ছা, কঠিন না, এটা খুবই সহজ, টেনশন করেন না। আদাব, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। খুবই সহজ, এই চ্যাপ্টার খুবই সহজ। হ্যাঁ, সবই খুবই সহজ, কিন্তু নিয়মিত চর্চার মধ্যে রাখতে হয়। গণিত নিয়মিত চর্চা না করলে সহজ জিনিসও ভুল হবে, আর নিয়মিত চর্চা করতে করতে একসময় জটিল জিনিসেরও উত্তর মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, লেগে থাকতে হবে। 100% কনসেপ্ট অফ পার্সেন্টেজ আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু এটা। ঠিক আছে, তো এটা পড়ার আগে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে শতকরা কি। শতকরা একটি, দেখেন এদিকে তাকান, যদি আপনাকে কেউ বলে যে শতকরা কি, আপনি বলবেন যে শতকরা একটি অনুপাত বা ভগ্নাংশ। অনুপাত বা ভগ্নাংশ, অনুপাত বা ভগ্নাংশ যার হর 100। যার হর কত? 100। তাহলে শতকরা হচ্ছে একটা অনুপাত। মনোযোগ দেন, শতকরা একটা অনুপাত বা কি ভগ্নাংশ। যে ভগ্নাংশ বা অনুপাতের কি থাকে? লব থাকে, হর থাকে না? বা ভগ্নাংশের কি থাকে? লব, হর থাকে না? ইয়েস, তার মানে শতকরা একটা অনুপাত বা ভগ্নাংশ যে অনুপাতের হর হচ্ছে 100। হর মানে কোথায়? হর মানে নিচে, নিচে 100 হবে। আচ্ছা, শতকরার সিম্বল হচ্ছে একটা টান দিয়ে এই পাশে একটা ফুটা, এই পাশে একটা ফুটা, এটা হচ্ছে শতকরার সিম্বল। হ্যাঁ, প্রতীক। শতকরাকে এইভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো একটা সংখ্যার পাশে, ধরেন এই 5 একটা সংখ্যা, এই 5 সংখ্যাটার পাশে যদি এই চিহ্নটা থাকে, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে 5% বা শতকরা 5। এটাকে আমরা কি বলবো? 5% বা শতকরা 5। এখন এই 5% বলতে আসলে কি বোঝায়? শতকরা মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে 100-র সাথে তুলনা করা। হ্যাঁ, 100-র সাথে তুলনা করা, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, শতকরা মানে হচ্ছে 100-তে কত, 100-তে কত। তার মানে 5% মানে 100-তে 5, মানে 100 ভাগের 5 ভাগ। সোজা কথা, আমার কথা কি বুঝছেন? 100 ভাগের 5 ভাগ। তাহলে 7% মানে কি? 7% মানে হচ্ছে 100 ভাগের 7 ভাগ। 100 ভাগের কত? 7 ভাগ। তাহলে যখন আপনি এই পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিবেন, এদিকে তাকান প্লিজ, যখন এই পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিবেন তখন অনেকে বিভিন্নভাবে মনে রাখে। আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার পাশ থেকে যদি আমরা পার্সেন্টেজ চিহ্নটা তুলে দেই, তাহলে ওই সংখ্যাটা আমরা আগে লিখব, আর পার্সেন্টেজ চিহ্ন তুলে দেওয়ার জন্য এর পাশে গুণ চিহ্ন দিব এবং 1/100 লিখে দিব। সব সময় পার্সেন্টেজ চিহ্ন তুলে দিয়ে গুণ চিহ্ন দিয়ে 1/100 লিখে দিব। ওই যে বললাম না যে শতকরা একটা অনুপাত ভগ্নাংশ যার হর 100। এই দেখেন 100 কোথায় আছে? নিচে আছে, মানে হরে আছে। তাহলে শতকরা কি? একটা ভগ্নাংশ, যে 1/100, এটা কি একটা ভগ্নাংশ না? ইয়েস, তাহলে এর হর কত? এর হর হচ্ছে 100। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে 5% মানে 5 গুণ 1/100, মানে এই পার্সেন্টেজ চিহ্নটা যদি কোনো সংখ্যার পাশ থেকে তুলে দেন, তাহলে তাহলে কিভাবে তুলে দিবেন? ওই সংখ্যাটা লিখবেন, লিখে পাশে গুণ দিবেন। গুণ দিয়ে পার্সেন্টেজ তোলার জন্য 1/100 দিয়ে গুণ। আবার বলছি, পার্সেন্টেজ চিহ্ন তুলে দিয়ে কি করতে হবে? 1/100 দিয়ে গুণ করতে হবে। অনেকে বলে যে ভাই আমি এইভাবে পড়ি যে 5% মানে হচ্ছে 5/100। কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। এই 1/100, এখন এই 5-এর সাথে 1 গুণ করলে 5 অক্ষে 5, নিচে হচ্ছে 100, তার মানে 5/100।
কিন্তু আমি এইভাবে করার একটা বিশেষ কারণ আছে, এটা পরে বুঝবেন যে ভাই 5% মানে 5/100 না দিয়ে 5% মানে 5 × 1/100 কেন দিচ্ছে, এর একটা বিশেষ কারণ আছে, এটা পরে বুঝবেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, খুবই সহজ, একটু ধৈর্য ধরেন, হবে। হ্যাঁ, দেখেন, তাহলে যদি বলি যে 10%, তাহলে 10% মানে কি? 10% মানে এই পার্সেন্ট যদি তুলে দেন তাহলে কি হবে? 10 আগে লিখবেন, তারপরে গুণ দিবেন, গুণ দিয়ে পার্সেন্টের জন্য 1/100, ব্যাস। এবার কাটাকাটি করবেন, এটা কেটে গেলে 1 আর 1 গুণ করলে 1, আর নিচে হচ্ছে 10, 1/10। অনুপাতের সাথে শতকরার যে একটা মানে রিলেশন আছে, এই যে খেয়াল করছেন 10% মানে 1/10, এটা কি একটা অনুপাত না? এটা তো একটা অনুপাত, তাই না? তার মানে 10% থেকে আমরা যখন অনুপাতে আসতেছি তখন জিনিসটা হয়ে যাচ্ছে 1/10। এই জন্য বলছি যে শতকরার সাথে অনুপাতের একটা রিলেশন আছে। কি বললাম? শতকরা কি একটা অনুপাত। এই দেখেন ছিল 10%, হয়ে গেছে 1/10। তার মানে এই পার্সেন্ট থেকে আমি কি অনুপাত তৈরি করছি না? ইয়েস। এই জন্য বলা হচ্ছে শতকরা একটি অনুপাত বা ভগ্নাংশ যার হর 100। এই যে হরে কত থাকবে? 100। এখন আপনাকে যদি বলা হয় যে 15%, খেয়াল করেন 15%, এখন 15%, তাহলে এটাকে কিভাবে ভাঙবেন? পার্সেন্ট তুলে দিয়ে, আবার বলছি আমরা কি পড়তেছি জানেন? যে পার্সেন্ট তুলে দিয়ে জিনিসটাকে কিভাবে লেখা হয় এটা আমরা পড়তেছি। তাহলে 15%-এর পাশ থেকে যদি পার্সেন্ট তুলে দেই তাহলে কি করব? এই পার্সেন্টের জন্য আমরা কি, পার্সেন্ট তোলার জন্য গুণ দিবেন, আর এই পার্সেন্টের জন্য 1/100। এইবার এখানে যদি কাটাকাটি করার সুযোগ থাকে, আপনি দেখেন এই 15 কে 5 দিয়ে কাটা যায়, 100 কে 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে এটা যাবে হচ্ছে 20 বার, আর 5 দিয়ে এটা যাবে হচ্ছে 3 বার। তাহলে উপরে হচ্ছে কত? 3 অক্ষে 3, আর নিচে হচ্ছে 20। তার মানে 15% মানে আসলে 3/20। তাহলে এটা ছিল হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। এখান থেকে আমরা কি করলাম? অনুপাত তৈরি করে ফেলছি। তার মানে শতকরা একটা অনুপাত। হ্যাঁ, তাহলে শতকরা থেকে অনুপাতে কনভার্ট করতে হয় কিভাবে? শতকরা চিহ্নটা তুলে দিয়ে পাশে গুণ চিহ্ন দিতে হবে, আর গুণ চিহ্নর পরে এই শতকরার জন্য 100 দিয়ে 1/100 দিয়ে গুণ করতে হবে। অনেকে বলে যে ভাই এই 1/100 দিয়ে গুণ করার কি দরকার আছে? দেখেন কেন আমি এটা করি জানেন? অনেকের কনফিউশন যাতে না হয় এই জন্য। যেমন মনে করেন যদি এরকম আসে যে 5/2%, 5/2% কত? এখন 5/2% মানে 5/2 লিখবেন, হ্যাঁ, আর এই পার্সেন্ট তোলার জন্য গুণ দিবেন, আর পার্সেন্টের জন্য 1/100। এখন এই 5 দিয়ে এটা কতবার যাবে? 20 বার। 5 20 100, তাহলে উপরে কিছু নাই মানে 1 আছে, আর নিচে 20 আর 2 গুণ করলে 40। এখন অনেকে কি করবে? এই 5/2%, এই 5/2% তোলার জন্য এটাকে 100 দিয়ে ভাগ। তখন অনেকে কনফিউশনে ভাগে যে 100টা উপরে চলে যাবে না নিচে আসবে। যদিও এইসব ধরনের কনফিউশন হওয়া উচিত না, কিন্তু আমি আসলে যেভাবে করি আমি সেইভাবে শেখাচ্ছি। যেমন আপনাকে যদি বলি 8%, এটা মানে কত? আমি লিখবো 8 × 1/100, ব্যাস। আমি পার্সেন্ট তুলে দিব, পার্সেন্ট তোলার জন্য গুণ দিব, আর পার্সেন্টের জন্য 1/100 দিয়ে গুণ করে দিব, শেষ। ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে 4 দিয়ে কাটা যায়, এটাকে 4 দিয়ে কাটা যায়। 4 দিয়ে এটা যাবে 2 বার, আর 4 দিয়ে এটা যাবে 4 25 100। তাহলে উপরে থাকলো 2 আর নিচে থাকলো 25। তার মানে 8% মানে হচ্ছে 2/25। কোনো সমস্যা আছে? খুব বেশি সময় লাগবে না। ওকে, তাহলে আশা করছি যে কোনো একটা সংখ্যার পাশ থেকে যদি পার্সেন্ট তুলে দিয়ে কিভাবে প্রকাশ করতে হবে এটা আপনারা পারবেন। আচ্ছা, তাহলে শতকরা একটা অনুপাত, এটা তো বুঝছেন যে শতকরা একটা অনুপাত কেন বলা হচ্ছে? কারণ শতকরাকে আমরা কি করতেছি? পার্সেন্ট তুলে দিয়ে অনুপাতে প্রকাশ করতে পারছি। তার মানে 8% যা বোঝায় এই 2/25 তাই বোঝায়। হ্যাঁ, এখন অনুপাত থেকে শতকরা, শোনেন এই শতকরা এবং অনুপাতের মধ্যে যে রিলেশন, এর উপরই কালকে হচ্ছে অন্তত 30 থেকে 40 মিনিট ক্লাস আছে, মানে দারুণ কিছু জিনিস শেখাবো, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম? আমরা হচ্ছে শতকরাকে কিভাবে অনুপাতে প্রকাশ করা যায় সেটা দেখলাম। এখন আমরা দেখবো কোনো একটা অনুপাত দেওয়া থাকবে, সেই অনুপাতকে কিভাবে শতকরায় প্রকাশ করা যায়। ঠিক আছে? এতক্ষণ দেখলাম হচ্ছে শতকরাকে অনুপাতে প্রকাশ, এবার অনুপাতকে শতকরায় প্রকাশ। অনুপাতকে শতকরায় প্রকাশ। মনে করেন আপনাকে একটা অনুপাত দেওয়া আছে যে 2/5, বলা হলো যে 2/5 এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। মনোযোগ দেন, আমরা কোনো একটা শতকরাকে, এদিকে তাকান, শতকরাকে অনুপাতে প্রকাশ করার জন্য কি করছিলাম? শতকরাকে অনুপাতে প্রকাশ করার জন্য 1/100 দিয়ে গুণ করছিলাম। আচ্ছা, 1/100 দিয়ে গুণ করা মানে আসলে 100 দিয়ে ভাগ করা, তাই না? এই 8 অক্ষে 8, আর নিচে কত? 100। তার মানে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য আসলে মূলত 100 দিয়ে ভাগ করছিলাম। আরে 1/100 দিয়ে গুণ করা মানেই 100 দিয়ে ভাগ করা। এই যে নিচে 100 আছে না? ইয়েস। তাহলে পার্সেন্ট তোলা মানে 100 দিয়ে ভাগ করা। তাহলে পার্সেন্ট থেকে যখন অনুপাতে প্রকাশ করতেছি তখন 100 দিয়ে ভাগ করছি, তাইলে অনুপাতকে যখন পার্সেন্টেজ বা শতকরায় প্রকাশ করব তখন 100 দিয়ে গুণ করব। খুবই সিম্পল। তার মানে যখন আপনি কোনো অনুপাতকে যখন শতকরায় প্রকাশ করবেন তখন এই অনুপাতকে 100 দিয়ে গুণ করবেন। ইয়েস। তার মানে 2/5 এটাকে শতকরায় প্রকাশ করলে কত হবে? এদিকে তাকান, 2/5 এটাকে শতকরায় প্রকাশ করলে মানে এটা
মানে কত পার্সেন্টেজ, এই যে কত পার্সেন্টেজ, এই যে হোয়াট চিহ্ন দিলাম, কত পার্সেন্টেজ। তাহলে 2/5 কে শতকরা প্রকাশ করলে খুবই সিম্পল, এই 2/5 কে 100 দিয়ে গুণ করে দিবেন, আর কিছু না। এবার কাটাকাটি করে যা আসবে তত পার্সেন্টেজ। 5 দিয়ে 100 যাবে, 5 20 100, এই 20 আর 2 গুণ করলে 20 দুগুণে 40, তার মানে 40%। তার মানে 2/5 মানে আসলে অ্যাকচুয়ালি 40%। আপনাকে যদি বলা হয় যে 3/4%, 3/4 ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, কত পার্সেন্ট, তাহলে 3/4 এটা একটা অনুপাত বা ভগ্নাংশ। এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে চান, কিছুই না, অনুপাতকে পার্সেন্টেজে কনভার্ট করতে হলে 100 দিয়ে গুণ করে দিতে হবে, ব্যাস। তার মানে 3/4 কে আপনি 100 দিয়ে গুণ করে দিবেন। এই 4 কে 100 দিয়ে কাটলে 25 বার যাবে, এই 25 আর 3 গুণ করলে 3 25 75% দিবেন। এই যে শতকরা প্রকাশ করার জন্য এই পার্সেন্টেজটা দিতে হবে, ঠিক আছে। আপনাকে যদি বলা হয় যে 1/2 এটা কত পার্সেন্ট, 1/2 ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, 1/2 ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, তাহলে 1/2 কে 100 দিয়ে গুণ করবেন, এটা দিয়ে 50 বার যাবে, তার মানে 50%। ক্লিয়ার বিষয়টা? আর আপনারা জানেনই যে 50% মানে হাফ, পড়ছেন না? 50% জিনিস মানে কি? অর্ধেক জিনিস। তাহলে এটা 50% মানে আসলে কত? 1/2 মানে হাফ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা অনুপাতকে কিভাবে শতকরায় প্রকাশ করতে হয় সেটা আমরা দেখলাম। এখন মনে করেন যে এরকম আসছে, খেয়াল করেন, মনে করেন যে 7/5 ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, 7/5। আচ্ছা, একটু এই খালা খালা কাজ পরে করো, কাজ পরে করো, হ্যাঁ, ক্লাসটা শেষ করি তারপর করো, হ্যাঁ। তাহলে 7/5 ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7/5 ইন্টু হচ্ছে 100, তাহলে 5 দিয়ে 100 কাটলে 5 দেবে 20 বার, 20 দিয়ে এই 7 আর 2 গুণ করলে 7 দুগুণই 14, আর একটা শূন্য, তার মানে 140%, 140%। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, মনে করেন আপনাকে বলা হলো যে 3 ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, সাপোজ 3 ইকুয়াল টু কত পার্সেন্ট, বলবেন 3 আবার কত পার্সেন্ট, তো 3 ইকুয়াল টু কত পার্সেন্ট মানে 3 কে 100 দিয়ে গুণ, তো 3 কে 100 দিয়ে গুণ করলে 300%, তার মানে 3 মানে আসলে 300%, পার্সেন্টেজে 300। তাহলে 1 ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, 1 ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, 1 কে 100 দিয়ে গুণ, 1 কে 100 দিয়ে গুণ করলে 100%। আপনারা সবাই পড়ছেন না যে কোন সম্পূর্ণ জিনিসকে এক অংশ ধরা হয়, এক অংশ মানে আসলে কত? 100%। ওকে, আচ্ছা, তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। আমি আপনাদেরকে একটা কনসেপ্ট বোঝাবো। আছে 51 নাম্বার থেকে শুরু করব। এখন বলুন যে ভাই 51 থেকে হঠাৎ করে শুরু কেন? কারণ আমি আজকে যে কনসেপ্ট পড়াবো সেই কনসেপ্টটা 51 নাম্বার থেকে শুরু হয়েছে, ঠিক আছে। 51 আজকে যে জিনিসটা পড়াচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে। দেখেন, এই জিনিসটা আসলে আমি আপনাদেরকে বললাম না যে আজকে আমরা পড়বো হচ্ছে 100% কনসেপ্ট অফ পার্সেন্টেজ, মানে শতকরার 100% কনসেপ্ট। এই 100% বলতে কি বোঝায়? সবাই একটু মনোযোগ দেন যে 100% বলতে কি বোঝায়, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্লিজ একটু মনোযোগ দিবেন। 100% বলতে 100% বলতে কি বোঝায়, মানে 100% বলতে আসলে কি বোঝায়, মানে কোনো কিছুর 100% বলতে আসলে আমরা কি বুঝি, কোনো কিছুর 100% বলতে কি বুঝি। আচ্ছা, কোনো কিছুর 100% মানে হচ্ছে ওই জিনিসটা নিজেই, কোনো কিছুর 100% বলতে ওই জিনিসটাকেই বোঝায়, কোনো কিছুর 100% বলতে ওই জিনিসটাকেই বোঝায়। হ্যাঁ, তার মানে কোনো কিছুর 100% বলতে পুরো জিনিস, ওই পুরো জিনিস, সম্পূর্ণ জিনিসটাকে বোঝায়। তাহলে কোনো কিছুর 100% বলতে ওই সম্পূর্ণ জিনিসটাকে বোঝায়। ঠিক আছে, আচ্ছা, তার মানে 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 100% মানে মনে করেন যে একটা মানে একটা আম, তো ওই আমের 100% বলতে ওই পুরো আমটাকে বোঝাচ্ছে। এটা হচ্ছে বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম, আমি দেখাবো। মনে করেন যে একজন লোক মনে করেন যে 350টা আম বিক্রি করতে আসছে, তো ওইখানে 100% বলতে ওই 350 পুরো জিনিসটাকে বোঝাচ্ছে, মানে 350টা আমকেই বোঝাচ্ছে। হ্যাঁ, মনে করেন যে একটা স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে
মনে করেন যে 700 জন, তার মানে 100% উপস্থিতি, মানে সবাই আসছে, মানে 700 জনকে 100% বোঝাচ্ছে। তার মানে এখানে 100% ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক। হ্যাঁ, কোনো একটা জায়গায় সম্পূর্ণ জিনিসটাকে 100% আমরা বলবো। কথা কি বুঝছেন? মনে করেন যে একটা স্কুলের শিক্ষার্থী সংখ্যা 340 জন, এবার পরীক্ষায় অংশগ্রহণ করছে 340 জন, তাহলে আমরা কি বলবো? উপস্থিতি 100%। তার মানে এখানে 100% বলতে ওই 340 জনকে বোঝাচ্ছে। আমার কথা কি বুঝছেন? একজন মানুষ মনে করেন যে একটা বাজারে যায়, দেখে যে একটা জায়গায় 13টা মাছ আছে, এখন সে 13টা মাছের 13টাই কিনে নিয়ে যাবে, তার মানে সে 100% মাছ কিনে নিছে। তার মানে এখানে 100% বলতে ওই 13টা মাছকে বোঝাচ্ছে। তার মানে 100% সংখ্যাটা মানে বিষয়টা এরকম না যে সবসময় ফিক্সড, 100% হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার। হ্যাঁ, কোন একটা জায়গায় যে জিনিসটা উপস্থিত আছে ওই পুরো জিনিসটাকে আমরা কি বলতেছি? 100% বলতেছি। যেমন একটা সংখ্যার মনে করেন যে 50 একটা সংখ্যা, তো 100% বলতে ওই 50 সংখ্যাটাকে বোঝাচ্ছে। মনে করেন যে 70 একটা সংখ্যা, তাহলে ওই সংখ্যার 100% বলতে ওই 70কেই বোঝাচ্ছে। হ্যাঁ, মনে করেন বলা হয় যে 70 একটা সংখ্যা, তাহলে এই 70 সংখ্যার 100% বলতে ওই 70কেই বোঝাচ্ছে। আমার কথা কি বুঝছেন? 70-এর 100% বলতে 70কে বোঝাচ্ছে। মানে কোনো কিছুর 100% মানে ওই জিনিসটা নিজেই। মনে করেন যে একটা বালতির মধ্যে সম্পূর্ণ বালতি ভরা পানি আছে। একটা বালতির মধ্যে মনে করেন 30 লিটার পানি ধরে, মনোযোগ দেন, একটা বালতির মধ্যে মনে করেন 30 লিটার পানি ধরে। হ্যাঁ, 30 লিটার পানি ধরে। এখন বালতিটা সম্পূর্ণ পূর্ণ, তার মানে বালতিটা 100% ফিল আপ, 100% ফিল আপ। তার মানে এই বালতির মধ্যে যে 30 লিটার পানি আছে, এই 30 লিটার পানি এই ক্ষেত্রে, এই বালতির ক্ষেত্রে 100%, মানে বালতিতে 100% ফিল আপ, মানে ওর মধ্যে 30 লিটার পানি আছে। তার মানে এই 30 লিটার পানিকে এই ক্ষেত্রে 100% বলছি। কথা কি বুঝছেন? তার মানে 100% ব্যাপারটা এমন না যে সবসময় ফিক্সড। কোনো কিছুর 100% মানে ওই সম্পূর্ণ জিনিসটাকে বোঝাচ্ছে। এই কনসেপ্ট থেকে আমরা আজকে অনেক অঙ্ক সলভ করবো। হ্যাঁ, বুঝছেন কি ব্যাপারটা কি বুঝছেন? এই কনসেপ্ট থেকে আজকে আমরা অনেক অঙ্ক করবো। দেখেন, আচ্ছা, এই যে ক্লাস শেষে আমরা শতকরার হ্যাঁ, কোনো কিছুর 100% মানে পুরো জিনিসটাকে বোঝাচ্ছে, ওই সম্পূর্ণ জিনিসটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, দেখেন, কোন সংখ্যার 40%-এর সাথে আমরা অঙ্কগুলো দুইভাবে করব, কিভাবে এমসিকিউতে দ্রুত সময়ের মধ্যে সলভ করা যায়, আবার কিভাবে লিখিততে করা যায় সেটাও দেখাবো। কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি কত? কোন একটা সংখ্যা, এই যে দেখেন, কোন একটা সংখ্যা, সেই সংখ্যার 40%-এর সাথে যদি 42 যোগ করি তাহলে ফলাফল হবে ওই সংখ্যাটি। ওই সংখ্যাটি বলতে কোন সংখ্যা? এই যে কোন সংখ্যার কথা বলছে না, এই সংখ্যাটাই হবে আবার ওই ফলাফল। তাহলে আমি কি বলছি? তাহলে ওই সংখ্যাটি চাইছে, খেয়াল করেন, তাই বলছে সংখ্যাটি কত। তাইলে আমরা কি বলছি? কোনো কিছুর 100% মানে ওই জিনিসটাকেই বোঝাচ্ছে। তার মানে ওই সংখ্যাটি বলতে আসলে মানে ওই সংখ্যার 100% ভ্যালুকে বোঝাচ্ছে। আমার কথা কি বুঝছেন? তার মানে কোন সংখ্যার সাথে 40% যোগ করলে, কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। তাহলে আমরা কি বলছি? 40%, এদিকে তাকান। তাহলে 40%-এর সাথে কত যোগ? 42 যোগ করবো। এদিকে তাকান, 40%-এর সাথে কত যোগ? 42 যোগ করবো। এতে কি হবে? এতে ফলাফল হবে। ফলাফল মানে কিন্তু ইকুয়াল। ফলাফল মানে ইকুয়াল না, এতে ফলাফল হবে কি? ফলাফল হবে ওই সংখ্যাটি। ওই সংখ্যাটি মানে কি? ওই সংখ্যাটি বলতে কি 100% কে বোঝাচ্ছে না? কোন সংখ্যার 100% মানে ওই সংখ্যা নিজেই। তাহলে ফলাফল হবে ওই সংখ্যাটি, তার মানে এখানে 100% কে বোঝাচ্ছে, তাই ইকুয়াল টু 100%। এইটুক বুঝছেন কিনা বলেন? এই ব্যাপারটুক বোঝা লাগবে যে কোন সংখ্যার 40% মানে 40%-এর সাথে 42 যোগ করব, এতে ফলাফল হবে ওই সংখ্যাটি। ওই সংখ্যাটা মানে তো পুরো সংখ্যাটাকে বোঝাচ্ছে, আর পুরো সংখ্যা মানে 100%, তাই ইকুয়াল দিছে 100%। এখান থেকে পার্সেন্টগুলো সব এক পাশে নিয়ে যাব আর সংখ্যাগুলো এক পাশে রাখবো। তাহলে এই 40% ওই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে থাকবে কি? 42। এই 40% ওই পাশে বিয়োগ হবে, তাহলে এই যে 100% থেকে এই 40% ওই পাশে বিয়োগ হলে, 100% থেকে 40% বিয়োগ হলে থাকবে 60%। তাকান, তার মানে 60%-এর মান হচ্ছে 42। তাহলে 60%-এর মান কত? 42। তাহলে আমি একটু এইভাবে লিখি, তাহলে 60% ইজ ইকুয়াল টু 42। অতএব 1% ইজ ইকুয়াল টু 42 ডিভাইডেড বাই 60। আর আমাকে বলছে ওই সংখ্যাটি নির্ণয় করুন। আরে ওই সংখ্যা বলতে কি 100% ভ্যালুকে বোঝাচ্ছে না? কোনো কিছুর 100% মানে ওই জিনিসটা নিজেই। তাহলে ওই সংখ্যাটি বের করতে বলছে মানে আসলে 100% ভ্যালু বের করতে বলছে। তাহলে অতএব 100% ইজ ইকুয়াল টু 42 ডিভাইডেড বাই 60 ইন্টু হচ্ছে 100। এই শূন্য ক্যান্সেল, এই 6 দিয়ে 42 যাবে 7 বার, 6 সাথে 42, এই 7 আর 10 গুণ করে 7 10 70। এদিকে তাকান, তার মানে এখানে 100%-এর ভ্যালু বের হয়েছে 70, আর 100%-এর মান বলতে আসলে ওই সংখ্যাটাকেই বোঝাচ্ছে, তাই আমাদের উত্তর হচ্ছে 70। তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি 70। এবার আপনারা আমাকে বলেন তো বুঝছেন কিনা? হ্যাঁ, আজকে পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষে আমাকে নক দিবেন।
ক্লাস আমি তো দিয়ে দিব, আমার যদি মনে না থাকে আপনি নক দিবেন, শারমিন নাহার আপনার একটু কাজ দিলাম, হ্যাঁ আপনি নক দিবেন, আমি ক্লাস শেষে পিডিএফ এই শতকরার 1 নাম্বার লেকচারের ক্যাপশনে দিয়ে দিব। আচ্ছা বোঝা গেছে বিষয়টা? জি, তাহলে খুবই সিম্পল, একভাবে যেভাবে থাকবে খালি এই সুন্দর করে লিখে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে লিখিত পরীক্ষায় দেওয়া যাবে কিনা। আমি বলবো যে লিখিত পরীক্ষার জন্য এইভাবে কেন করবেন, দিলে মার্কস দেওয়া উচিত, তবু আমি রিস্ক নেব কেন? আমি এভাবে করলেও মার্কস দেওয়া উচিত, দিবে 100% মার্কসই দেওয়া উচিত, মানে পুরো মার্কসটাই দেওয়া উচিত। তারপরেও আমরা একটু এই এটা শর্টকাট না, কিন্তু এটাও একটা মূল কনসেপ্ট, হ্যাঁ বোঝা গেছে? আচ্ছা এখন দেখেন, বলছে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, বলছে সংখ্যাটি কত। এবার লিখিত ফরম্যাট, এদিকে তাকান, লিখিত ফরম্যাটে দেখেন যে লিখিত পরীক্ষা আপনি কি করবেন যদি লিখিত ফরম্যাটে লিখিত পরীক্ষা আসে, তাহলে কি বলছে, কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, বলছে সংখ্যাটি কত। তাহলে যেহেতু সংখ্যাটি বের করতে বলছে, তাহলে আমরা ধরে নিব সংখ্যাটি x, তাহলে ধরি সংখ্যাটি ইজ ইকুয়াল টু x। এবার প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। তাহলে কোন সংখ্যা বলতে কাকে বোঝাচ্ছে, এই যে যেটাকে ধরে নিছি x, তাহলে কোন সংখ্যার 40% মানে এই x এর 40%, তাহলে প্রশ্ন মতে x এর 40%, এই x এর 40%-এর সাথে কি করব, 42 যোগ করব, তাই লিখবো +42। এতে ফলাফল হবে কি, এতে ফলাফল হবে মানে ইকুয়াল কি হবে, ওই সংখ্যাটি মানে x এর সমান হবে। ওই সংখ্যাটি বলতে কি, যে সংখ্যাটা ধরে নিছি তাকে বোঝাচ্ছে না, ইয়েস, তাই ইজ ইকুয়াল টু x। এবার এটা সমাধান করে x এর মান বের করতে হবে, খুবই সিম্পল। তাহলে x এর মানে গুণ, আর 40% মানে বুঝতেই পারতেছেন 40/100, এই যে 40/100, 100 দিয়ে ভাগ করলাম, অথবা 1/100 দিয়ে গুণ করবেন, সমস্যা নাই, একই কথা, 100 দিয়ে ভাগ করা আর 1/100 দিয়ে গুণ করা একই কথা, +42 ইজ ইকুয়াল টু কি x। এবার এখানে কাটাকাটির সুযোগ আছে, এই 0 দিয়ে এই 0 কাটা, লিখিত পরীক্ষা কিন্তু কাটবেন না, এই কাটাকাটিটা রাফে কোথাও করে এখানে ফাইনাল ফলাফল বসাবেন। এই 4 কে কাটা যায় 2 দিয়ে 2 বার, এই 10 কে কাটা যায় 2 দিয়ে 5 বার, তাহলে এখানে x, এই যে এই 2 আর x গুণ করলে 2x, আর নিচে আছে 5, তাহলে 2x ডিভাইডেড বাই 5 +42 ইজ ইকুয়াল টু x। যেহেতু x এর মান বের করতে হবে, তাহলে x গুলো সব এক পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে 42 থাক, ওই পাশে x আছে, এই 2x/5 এই পাশে প্লাস আছে, ওই পাশে যে মাইনাস হবে, তাহলে -2x ডিভাইডেড বাই 5। তাহলে এই পাশে কি আছে 42, আর ওই পাশে কি আছে লসাগু কত, এই পাশে লসাগু হচ্ছে 5, তাহলে এখানে থাকবে হচ্ছে 5x মাইনাস কত, মাইনাস হচ্ছে 2x, তাহলে 42 ইজ ইকুয়াল টু 3x ডিভাইডেড বাই 5। যেহেতু x বের করবো, তাহলে x রেখে দিব আর বাকিগুলো সব পার করে দিব, হ্যাঁ। তাহলে দেখেন এই পাশে 42 আছে থাকলো, এই 5 এই পাশে ভাগ ছিল, এই পাশে এসে গুণ হবে, এই 3 এই পাশে উপরে গুণ ছিল, এই পাশে এসে নিচে চলে আসবে, ইজ ইকুয়াল টু হচ্ছে x। এবার এটা ক্যালকুলেশন করবেন রাফে, কাটাকাটি যায়, দেখেন 3 দিয়ে এটা যাবে 14 বার, 3 14 42, কিন্তু এই কাটাকাটি লিখিত পরীক্ষায় দেখাবেন না, এটা রাফে করে সরাসরি উত্তর বসাবেন। 5 আর 14 গুণ করলে 5 14 70, আর এই পাশে হচ্ছে x, তাহলে x ইকুয়াল টু 70। এটা হচ্ছে লিখিত ফরম্যাটে, হ্যাঁ, মানে সংখ্যাটাকে x ধরে সলভ করবেন। কিন্তু আমরা সংখ্যাটাকে মানে প্রিলিমিনারি পরীক্ষায় এই x টেক্স ধরার সময় নাই। সংখ্যাটা বলতে 100%, মানে কোন জিনিসের 100% বলতে পুরো জিনিসটাকে বোঝায়। এবার বুঝছেন কিনা বলেন? এর কথা না লিখে গুণ লেখা, হ্যাঁ অবশ্যই। এই যে x এর 40% প্লাস 42, এই এর না লিখে একবারে শর্ত মতে, এই এর না লিখে একবারে যদি গুণ দেন কোনো সমস্যা নাই। এই যে মানে কোনো সমস্যা নাই। কি কয় একটু কঠিন আছে, আরো অনেক অঙ্ক করাবো, টেনশন করেন না, সব বুঝতে পারবেন, হ্যাঁ, মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ। এই যে দেখেন এখানে কি বলছে, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়, তবে সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটা বের করতে বলছে, তো সংখ্যাটা বের করতে বলছে মানে 100% ভ্যালু বের করতে হবে। কোনো কিছুর 100% বলতে ওই জিনিসটাকেই বোঝায়। তাহলে এই সংখ্যাটি বের করতে বলছে মানে 100% ভ্যালু বের করা মানে এই সংখ্যাটি বের করা। হ্যাঁ, কি বলছে, কোন সংখ্যার 60%-এর সাথে কত যোগ, কত বিয়োগ, 60 বিয়োগ, তার মানে 60% থেকে, এই যে 60% থেকে 60 বিয়োগ করবেন, এতে ফলাফল হবে 60, এই যে বিয়োগফল মানে 60, তার মানে ইকুয়াল টু কি হবে 60। এবার পার্সেন্টগুলো সব এক পাশে নিয়ে যাবো, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাবো, তাহলে 60% এর পাশে থাকুক, ওই পাশে মাইনাস 60 আছে, এই -60 ওই পাশে যায় +60 হবে। ক্যালকুলেশন করার সময় একই জাতীয় জিনিসগুলো এক পাশে নিয়ে আসতে হয়, তাই পার্সেন্টেজগুলো এক পাশে নিয়ে আসতেছি। এই -60 ওই পাশে যায় +60 হবে, তাহলে এই 60 এর সাথে এই 60 যোগ হলে হবে 120, তারপরে 60% ইজ ইকুয়াল টু 120, তাহলে অতএব 1% ইজ ইকুয়াল টু কত, 120/60। আর আমাদের ওই সংখ্যাটা বের করতে বলছে, ওই সংখ্যা মানে 100%,
তাহলে 100% ইজ ইকুয়াল টু 120 গুণ 100 ডিভাইডেড বাই 6। এই শূন্য কাটা, এই 6 দিয়ে 12 এর মধ্যে যাবে 2 বার, এই 2 আর 100 গুণ করলে 200। তার মানে 100% ভ্যালুর মান আসছে 200। 100% বলতে আসলে ওই সংখ্যাটাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, ইজি, একেবারে ইজি, জটিল করে ভাববার কোনো কারণ নাই। আচ্ছা, এখন এটা যদি লিখিত করেন আপনারা নিজেরা করবেন। ধরে নেবেন যে সংখ্যাটি এক্স, তাহলে প্রশ্ন মতে এক্স এর 60% মানে এক্স গুণ 60%, এখান থেকে বিয়োগ করব 60, এতে ফলাফল হবে 60। এই যে এই লাইনটা সলভ করে এক্স এর মান বের করতে হবে। লিখিত ফরম্যাটটা এটা পারবেন, একটা লিখিত কিন্তু একই রকমের একটা করে দিব, সব করে দিব না। হ্যাঁ, এই দেখেন কি বলছে, এগুলো প্রচুর আসছে পরীক্ষায়, দেখবেন এই টাইপটা এতবার আসছে পরীক্ষায়, এত ইম্পর্টেন্ট। না বুঝে করবেন না, না বুঝে করলে মনে থাকবে না, না বুঝে করলে মনে থাকবে না। একটি সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে যোগফল সংখ্যাটির সমান হয়। বলছে সংখ্যাটি কত, তাহলে কি 75%-এর সাথে 75 যোগ, তাহলে 75% এর সাথে যোগ করব কত, 75, এতে যোগফল কত হবে, যোগফল হবে সংখ্যাটির সমান হবে। তো সংখ্যাটি বলতে কি বোঝায়, কোন সংখ্যা বলতে কি 100% কে বোঝায় না, কোন কিছুর 100% মানে ওই জিনিসটাকেই বোঝায়। তার মানে কোন সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে ফলাফল ওই সংখ্যাটি হবে। তাহলে ওই সংখ্যা বলতে কত পার্সেন্টকে বোঝাচ্ছে, ওই সংখ্যা বলতে 100%কে বোঝাচ্ছে, তাই ইকুয়াল টু 100%। এই যে দেখেন 75%-এর সাথে 75 যোগ করলে ফলাফল যোগফল হবে ওই সংখ্যাটি, ওই সংখ্যা বলতে 100%কে বোঝাচ্ছে। এবার পার্সেন্টগুলো এক পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে 75 থাকলো, এই যে এই 75 থেকে গেল, এই 75% ওর কাছে বিয়োগ হবে, 100% থেকে এই 75% বিয়োগ হলে 25%। তার মানে কি বুঝলেন, 25%-এর ভ্যালু হচ্ছে 75। তাহলে 25% ইজ ইকুয়াল টু 75, তাহলে 1% ইজ ইকুয়াল টু 75/25। যেহেতু ওই সংখ্যাটা বের করতে বলছে, ওই সংখ্যা মানে 100%, তাহলে 100% ইজ ইকুয়াল টু 75/25 ইন্টু 100। এই 25 দিয়ে এই 75 তিনবার যায়, 3 25 75, এই 3 আর 100 গুণ করলে 300। তার মানে 100%-এর ভ্যালু আসছে 300। 100%-এর ভ্যালু মানে ওই সংখ্যাটাকে বোঝাচ্ছে। ভাই লিখিত পরীক্ষায় কিছু কোশ্চেন আসে যে প্রশ্নগুলোর সলিউশনই হচ্ছে 3-4 পেজ করে, ওই টাইপের কোশ্চেন এখানে সলভ করে লাভ নাই, তাতে আপনার প্রিলির প্রস্তুতি নষ্ট হয়ে যাবে। অনেকেই মনে করে যে প্রিলির সাথে 100% লিখিত প্রস্তুতি নিয়ে ফেলা যায়, তাহলে তার প্রিলির প্রস্তুতি খারাপ হয়ে যাবে। কারণ কিছু লিখিত পরীক্ষায় কিছু প্রশ্ন আসে যেগুলো জীবনেও প্রিলিতে আসবে না, প্রত্যেকটা চ্যাপ্টারে। সেই শতকরা এমন কিছু কোশ্চেন আছে যেগুলোর সলিউশনই 3 পাতা 4 পাতা, ওগুলোর কোনো শর্টকাট নাই, কিছু নাই, ওগুলা ওইভাবেই করতে হবে, ওগুলো লিখিততেই আসে, প্রিলিতে আসে না। ওই টাইপের কোশ্চেন এখানে সলভ করাচ্ছি না, কিন্তু এই টাইপের প্রশ্নগুলো বিভিন্ন অন্যান্য চাকরির পরীক্ষাতে আসে, বিসিএসও আসছে লিখিত পরীক্ষায় ছোট ছোট প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো যাতে এখানেই কমপ্লিট হয়ে যায়, কিন্তু কিছু আছে যেগুলো লিখিত পরীক্ষারই প্রশ্ন, সেগুলো তো এখানে সলভ করে দিয়ে আপনার প্রস্তুতি খারাপ করে দিতে পারবো না, তাই না? ওকে, নেক্সট। খুবই সিম্পল। এখন মূল নিয়ম করবেন, ধরবেন সংখ্যাটা এক্স, তাহলে এক্স এর 75% মানে এক্স গুণ 75%, এর সাথে যোগ করবেন 75, এতে ফলাফল হবে ওই সংখ্যার সমান, তার মানে ইকুয়াল টু হবে এক্স। এটা সলভ করে এক্স এর মান বের করবেন। ওকে, নেক্সট। নেক্সটে কি বলছে দেখেন, আচ্ছা কোন সংখ্যার 30%-এর সমান 40 হলে সংখ্যাটির 48% কত? কি বলছে, কোন সংখ্যার 30%-এর সমান 40 হলে সংখ্যাটির 48% কত? তাহলে কোন একটা সংখ্যার 30%-এর মান হচ্ছে 40। দেখেন এদিকে তাকান, কোন একটা সংখ্যার যদি 30%-এর সমান 40 হলে মানে কি, মানে কোন একটা সংখ্যার 30%-এর মানটা হচ্ছে 40-এর সমান, বুঝছেন? বলছে তাহলে সংখ্যাটির 48% কত? তাহলে কি আমি বলতে পারি না যে 30%-এর ভ্যালু হচ্ছে 40? তাহলে আমি লিখতে পারি না যে 30% ইজ ইকুয়াল টু 40, অতএব 1% ইজ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 30। কোশ্চেনে যেহেতু আমাদেরকে সংখ্যাটির 48%-এর মান চাইছে, তাই আমরা এবার 100% বের করবো না, এবার আমরা 48%-এর ভ্যালু বের করবো। কেন? কারণ কোশ্চেনে এবার সংখ্যাটি চাইনি। যদি বলতো সংখ্যাটি কত, তাহলে আমরা লিখতাম 100% ইজ ইকুয়াল টু কত বের করতাম, কিন্তু এখানে বলছে সংখ্যাটির 48% কত, তার মানে আমরা 48%-এর মান বের করবো। তাহলে 48% ইজ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 30 গুণিত হচ্ছে 48। এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই 3 দিয়ে 48 যাবে 16 বার, 3 16 48, এই 4 আর 16 গুণ করলে 4 16 64, তার মানে 48%-এর মান হচ্ছে 64।
কোশ্চেনে কিন্তু বলেনি সংখ্যাটি কত, যদি সংখ্যাটি বলতো তাহলে আমরা 100% এর মান বের করতাম, যেহেতু জি বলে বেসিক ক্লাস হবে না, তাহলে কি ক্লাস নিচ্ছি এখন? আপনি যদি না বোঝেন, বেসিক মানে কি যে বোঝেন আল্লাহ জানে, আমি জানি না। বেসিক বলতে কি বোঝায়? বেসিক বলতে কি বোঝায়? যে সব অঙ্কই মানে লেখে লেখে করা? বেসিক বলতে বোঝায় কোনো একটা জিনিস আপনি যা বুঝে বুঝে করতেছেন, এটাকে বলে বেসিক। না বেসিক মানে কি বোঝায় আপনি আমাকে বলেন। তাহলে প্রত্যেকটা জিনিস কি বুঝাই দিচ্ছি না? এখানে কি কোনো শর্টকাটে বোঝাচ্ছি, বা শর্টকাট দিলেও কি সেটা মূল নিয়মে করে দিচ্ছি না? আচ্ছা, এখন যদি আপনি এটা মনে করেন লিখিত পরীক্ষার জন্য করতে চান, তাহলে কি ধরে নেবেন যে ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। এবার কি বলছে? কোন সংখ্যার 30% সমান 40। কোন সংখ্যা বলতে এই যে সংখ্যাটা ধরে নিছি, সংখ্যাটা ধরে নিছি কত? এক্স না? তাহলে কোন সংখ্যার 30% মানে এক্স এর 30%, তাহলে অতএব এক্স এর, তাহলে প্রশ্ন মতে কি লিখবেন? এই এক্স এর 30%, তাহলে এক্স এর মানে গুণ 30%, এটার মান কত? এটা ইকুয়াল টু হচ্ছে 40। এবার এটা সলভ করে কি করবেন? এক্স এর মান বের করবেন। তাহলে এক্স ইন্টু 30% মানে 30/100 ইজ ইকুয়াল টু 40। এবার এটা ওই পাশে নিয়ে যান। তাহলে এক্স ইকুয়াল টু কি? ওই পাশে 40 আছে, থাকলো এই 100 ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, এই 30 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে। আচ্ছা, এভাবে থাক, এটা কেটে দিলাম। তাহলে উপরে কত? উপরে হচ্ছে 400 আর নিচে 3, কাটাকাটি যায় না, থাকলো। তার মানে এক্স এর মান হচ্ছে এটা। এক্স বেরোয়েছে মানে সংখ্যাটার মান বেরোয়েছে, এক্স এর মান বেরোয়েছে মানে সংখ্যাটার মান বেরোয়েছে, কিন্তু ওই সংখ্যাটি চাইনি। দেখো এক্স এর মান বেরোয়েছে মানে কিন্তু সংখ্যাটার মান বেরোয়েছে, কিন্তু আমাদের কিন্তু কোশ্চেনে সংখ্যাটি চাইনি, বলছে সংখ্যাটির 48% এর মান কত। তাহলে সংখ্যাটি বলতে এক্স কে বোঝাচ্ছি না? ইয়েস। তাহলে সংখ্যাটির 48% মানে এই এক্স এর 48%। তাহলে তাহলে লিখবেন যে এখন এক্স এর 48% ইজ ইকুয়াল টু এক্স। এক্স মানে কত? এক্স মানে 400/3, এর মানে গুণ 48% মানে 48 ডিভাইডেড বাই 100। এই দুটা শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল, এই 3 দিয়ে 48 কাটলে 16 বার, এই 16 আর 4 গুণ করলে 400। তার মানে অতএব সংখ্যাটি এক্স এর 48% হচ্ছে 400। কি ব্যাপার? 4 ষোলোতে 64, 4 100 কেন? এই 4 আর 16 গুণ করলে 4 ষোলোতে 64, তাহলে আমাদের উত্তর হচ্ছে 64। আচ্ছা, এবার দেখেন কোন সংখ্যার 40% সমান 60 হলে সংখ্যাটির 120% কত? কোন সংখ্যার 40% সমান 60, তার মানে কোন সংখ্যার 40% সমান 60, তার মানে ওই সংখ্যাটার এই 40% এর মান হচ্ছে 60 এর সমান। তাহলে আমরা কি লিখবো? 40% ইজ ইকুয়াল টু 60, 40% ইজ ইকুয়াল টু 60। তাহলে অতএব 1% ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 40। তাহলে অঙ্কে বলছে সংখ্যাটির 120%, তার মানে অতএব 120% ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 40 ইন্টু 120। এবার ক্যালকুলেশন, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই 4 দিয়ে 12 যাবে 3 বার, এই 3 আর 6 গুণ করলে 3 6 18, আর এই একটা শূন্য 180। তার মানে 120% এর ভ্যালু হচ্ছে 180। 120% এর ভ্যালু কত? 180। খুবই সিম্পল। বলছে সংখ্যাটির 120% এর মান কত? তাই আমরা এখানে 100% বের করতেছি না, কারণ 100% বের করা মানে সংখ্যাটি বের করা, কিন্তু আমাদেরকে যেহেতু সংখ্যাটি বের করতে বলেনি, বলছে সংখ্যাটির 120% কত, তাই আমরা 120% এর ভ্যালু বের করছি। তাহলে ওই সংখ্যাটার 120% এর ভ্যালু হচ্ছে 180। ক্লিয়ার? এখন যদি বলেন যে মূল কনসেপ্ট কি, মূল কনসেপ্ট ধরে নেবেন সংখ্যাটা এক্স, তাহলে প্রশ্ন মতে এক্স এর 40% ইজ ইকুয়াল টু 60, এটা ক্যালকুলেশন করে এক্স বের করবেন, তারপর অতএব এক্স এর 120% কত হয় বের করবেন। আগে যেটা করছি ওরকমই সেম। নেক্সট। আচ্ছা, এবার দেখেন এখানে কি বলছে? এখানে বলছে একটি সংখ্যার 31% ও 13% এর পার্থক্য 576। একটা সংখ্যার 31% ও 13% এর পার্থক্য 576, বলছে ওই সংখ্যার 17% এর মান কত? তাহলে এখানে কি বলছে? 31% ও 13% এর পার্থক্য। পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। তার মানে এই 31% আর 13% এর বিয়োগফলের মান 576। তাই আমরা কি লিখবো? এই 31% মাইনাস 13% ইজ ইকুয়াল টু 576। এই যে 31% ও 13% এর পার্থক্য মানে 31% আর 13% এর বিয়োগফল, এই বিয়োগফলের মান কত? 576। তাহলে 31 থেকে 13 বিয়োগ করলে কত থাকে? 18, তাহলে ইজ ইকুয়াল টু 18%। তাহলে 18% এর মান হচ্ছে 576। তাহলে তো 1% এর মান কত? 576 ডিভাইডেড বাই 18,
কোশ্চেনে যেহেতু বলছে ওই সংখ্যার 17% ভ্যালু কত, তাই আমরা এখন 17% বের করবো, কারণ আমাদের কোশ্চেনে বলেনি সংখ্যাটি কত। যদি সংখ্যাটি কত বের করতে বলতো তাহলে লিখতাম 100% ইজ ইকুয়াল টু। যেহেতু কোশ্চেনে বলছে যে ওই সংখ্যার 17% মান কত, তাই আমরা 17% ভ্যালু বের করবো। তাহলে অতএব 17% ইজ ইকুয়াল টু 576, যে 576 ডিভাইডেড বাই 18 গুণ হচ্ছে 17। দেখেন 18 দিয়ে এটা কাটা যাবে। দেখেন 3 18 54, 3 18 54, খেয়াল করেন 3 18 54 না, 57 থেকে 54 গেলে থাকে 3, 3 এর পরে 6, 36, 36 কে 18 দিয়ে যাবে 2 বার, ব্যাস। তার মানে 32 গুণ হচ্ছে 17। এখন 17 এর নামতা 17, এই যে 17 দুগুণী 34 এর 4, হাতে কত 3, 3 17 51 আর 3 কত 51 3 54, তার মানে হচ্ছে 544। তার মানে সংখ্যাটির 17% এর ভ্যালু হচ্ছে 544। খুবই সিম্পল। অতএব সংখ্যাটির 17% এর ভ্যালু হচ্ছে 544। আচ্ছা, এখন আপনি যদি এটা লিখিত ফরম্যাটে করেন, লিখিত ফরম্যাটে তাহলে কি, একটি সংখ্যার 31% ও 13% এর পার্থক্য 576 হলে ওই সংখ্যার 17% এর মান কত? তাহলে 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 ওই সংখ্যার অঙ্কে চাইছে কি, অঙ্কে চাইছে ওই সংখ্যার 17% এর মান কত। তাহলে ওই সংখ্যার 17% যদি বের করতে চান তাহলে তো আগে সংখ্যাটা বের করতে হবে, তাই না? তাহলে আগে সংখ্যাটা বের করতে হবে, তারপরে তার 17% এর ভ্যালু বের করতে হবে। তাহলে লিখবেন ধরি সংখ্যাটি x। তাহলে ধরি সংখ্যা ইজ ইকুয়াল টু x। এখন কি বলছে, একটি সংখ্যার 31% ও 13% এর পার্থক্য হচ্ছে 576। তাহলে একটি সংখ্যা বলতে কার, এই x এর 31% এবং এই x এর 13% এর পার্থক্য 576। তাই প্রশ্ন মতে এই x এর 31% মানে x গুণ 31%, এর মানে গুণ এই যে x এর 31%, আর এই x এর 13% মানে x গুণ 13%, এদের পার্থক্য মানে বিয়োগফল, এটা কত 576। ঠিক আছে। এখন এখান থেকে x কমন আছে, x কমন আছে, তাহলে x কমন নিলে কি থাকে 31% মাইনাস 13% ইজ ইকুয়াল টু 576। তাহলে x ইন্টু এই 31 থেকে 13 বিয়োগ হলে 18% ইজ ইকুয়াল টু 576। এবার পার্সেন্ট তুলে দেন, পার্সেন্ট তুলে দিলে 100 দিয়ে ভাগ করতে হবে, এই যে 100 দিয়ে ভাগ ইজ ইকুয়াল টু 576। এবার x যেহেতু বের করবেন x রেখে দেন, এগুলো পাশে পার করে দেন। তাহলে x থেকে গেল, ওই পাশে 576 আছে থাকবে, এই 100 এই পাশে নিচে ছিল ওই পাশে যে গুণ হবে, 18 এই পাশে উপরে ছিল ওই পাশে যে ভাগ হবে। এই 18 দিয়ে এটা কাটবেন, 18 দিয়ে যদি এটা কাটেন 18 3 18 54, কাটাকাটি করবেন না, এই কাটাকাটি রাফে করবেন লিখিত পরীক্ষার সময়, কাটাকাটি করবেন না। 3 18 54, 18 দুগুণী 36, তাহলে 32 কে 100 দিয়ে গুণ করলে 3200, তার মানে সংখ্যাটা 3200। তাহলে আমরা সংখ্যা পেয়ে গেছি, কিন্তু আমাদের তো সংখ্যাটা চাইনি, আমাদের বলছে সংখ্যাটির 17%। তাহলে সংখ্যাটা বের করার পরে তারপরে সংখ্যাটার 17% বের করবেন। তারপরে লিখে এখন অতএব সংখ্যাটির 17%, অতএব সংখ্যাটির 17% ইজ ইকুয়াল টু সংখ্যাটি মানে 3200, এর মানে গুণ 17% মানে 17/100, বা আপনি 3200 এর মানে গুণ 17%, তাহলে 3200 গুণ 17 ডিভাইডেড বাই 100। এই দুটা শূন্য এই শূন্য কাটা, 32 দিয়ে এটাকে গুণ করলে 544। আর এই x ধরার কাজটা আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে? আশা করি বুঝছেন। এবার দেখেন নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এবার সবাই মনোযোগ দেন, এবার আপনার ব্রেনের জট আর একটু খুলবে। আচ্ছা, একটি সংখ্যার 65% তার, এই তার বলতে কাকে বোঝাচ্ছে বলেন তো? এই তার বলতে কিন্তু এই একটি সংখ্যাকে বোঝাচ্ছে, বুঝতে হবে। একটি সংখ্যার 65% তার মানে ওই সংখ্যার 4/5 তুলনায় 21 কম। 4/5, 4/5 মানে কি? 4/5 মানে কিন্তু 4 ভাগের, এই যে 5 ভাগের 4 ভাগ, 4/5। 4/5 মানে 5 ভাগের 4 ভাগ, মানে 4/5 মানে 4/5। 2/5 মানে 2/5। 2/3 মানে 2/3। এগুলো তো বোঝেন। আচ্ছা, তাহলে একটি সংখ্যার 65% তার মানে ওই সংখ্যার 4/5 তুলনায় 21 কম। আচ্ছা, এবার তাহলে 4/5 এটা কি অনুপাত না? এখানে এটা পার্সেন্টেজ আছে, তাহলে এই যে অনুপাত 4/5 এটাকে আমরা পার্সেন্ট বানায় ফেলবো। এই 4/5কে পার্সেন্ট বানায় ফেলবো। তাহলে 4/5 একটা অনুপাত, অনুপাতকে পার্সেন্ট করতে হলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয় না? ইয়েস। তাহলে 4/5কে যখন আমি অনুপাত করব, সরি পার্সেন্টেজ করবো, একে 100 দিয়ে গুণ করবো। এই 5 দিয়ে 100 যাবে হচ্ছে 20 বার, এই 20 আর 4 গুণ করলে 4 পাশে 80%। তার মানে মূল বিষয়টা হচ্ছে এই 4/5 মানে 80%। তাহলে 80% না বলে বলতেছে 4/5। তাহলে একটি সংখ্যার 65%
তার মানে ওই সংখ্যাটির 4/5 তুলনায় 21 কম, এটাকে যদি আমি এখন মডিফাইড ফর্মে বলি মানে পার্সেন্টেজ দিয়ে বলি, একটি সংখ্যার 65% তার 80%-এর তুলনায় 21 কম। কোনো সমস্যা? কোনো সমস্যা না, কারণ একটা আছে পার্সেন্টেজ, একটা আছে অনুপাত, তাহলে আমি দুইটাকেই পার্সেন্টেজ বানাই ফেললাম, অথবা আপনি দুইটাকে অনুপাতও বানাই ফেলতে পারেন, সমস্যা নেই। তাহলে এই 4/5 মানে আসলে কি 80%। আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন তো একটি রাশি, শোনেন এদিকে তাকান, একটি রাশি আর একটা রাশির তুলনায় যতটুকু কম বা যতটুকু বেশি সেটা কিভাবে পাওয়া যায়? ওই দুইটা রাশির বিয়োগফলের সাহায্যে। এদিকে তাকান, একটা রাশি আর একটা রাশির তুলনায় কতটুকু কম বা কতটুকু বেশি এটা পাওয়া যায় ওই দুইটা রাশির বিয়োগফলের সাহায্যে। ইয়েস, তাহলে বলছে একটি সংখ্যার 65% তার 4/5 না বলে বলবো 80%। তাহলে একটি সংখ্যার 65% তার 80%-এর তুলনায় 21 কম, এর মানে বুঝতে হবে ওই সংখ্যাটার এই 80% আর 65%-এর মধ্যে পার্থক্য হচ্ছে 21, বুঝতে হবে। ইয়েস, তার মানে আসলে এই 4/5 মানে কত? 80%। এটা আমরা আগে বের করে রাখবো, 4/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 80%। কেমনে আসতে দেখাইছি। তার মানে একটি সংখ্যার 65% তার 80%-এর তুলনায় 21 কম, এর মানে হচ্ছে ওই সংখ্যার এই 80% আর এই 65%-এর পার্থক্য মানে বিয়োগফল 21। ইয়েস, তাই 80% মাইনাস 65%, 80% মাইনাস 65%, সরি, ইজ ইকুয়াল টু 21। এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে 80 থেকে 65 গেলে 15%, তার মানে আসলে 15%-এর ভ্যালু হচ্ছে 21। হ্যাঁ, তাহলে বলছে অতএব সংখ্যাটি কত? তো সংখ্যাটা বলতে কি 100% কে বোঝায় না? কোন সংখ্যা মানে কি ওই সংখ্যার 100% কে বোঝায় না? 100% বলতে তো ওই সংখ্যাকে বোঝায়। তাহলে এই কোশ্চেনে সংখ্যাটি চাইছে, তার মানে আপনাকে এখন 100% বের করতে হবে। তাহলে 15% ইজ ইকুয়াল টু 21, অতএব 1% ইজ ইকুয়াল টু 21/15। অতএব সংখ্যাটা যেহেতু চাইছে তাই 100% ইজ ইকুয়াল টু 21/15 গুণিতক হচ্ছে 100। এবার 5 দিয়ে কাটেন, 5 দিয়ে যদি কাটি এটা যাবে হচ্ছে 3 বার, এটা যাবে হচ্ছে 20 বার, 5 20 100। এই 3 দিয়ে এটা যাবে হচ্ছে 7 বার, এই 7 আর 20 গুণ করলে 7 আর 2 গুণ করলে 7 2 গুণে 14, আর এই যে একটা শূন্য 140। তার মানে 100%-এর ভ্যালু হচ্ছে 140। 100%-এর ভ্যালু মানে ওই সংখ্যাটাকে বোঝাচ্ছে, বুঝছেন কিনা বলেন প্লিজ। এবার কি ব্যাপারটা বুঝছেন? শোনেন, অনেক সময় আপনাকে এই জিনিসটা হচ্ছে চেঞ্জ করে নিতে হবে। এখন বলেন যে ভাই এখানে চেঞ্জ করতে হবে কি করে বুঝবো? আরে ভাইয়া, একটা পার্সেন্টেজ দেওয়া আছে আর একটা অংশে দেওয়া আছে, তো দুইটাই পার্সেন্টেজ হলে অঙ্ক সহজ হবে না? এই জন্য আমি এই অংশটাকে পার্সেন্টেজ বানাই ফেলছি। একটা জিনিস আরেকটা জিনিসের তুলনায় কতটুকু কম সেটা বের করতে হয় তাদের বিয়োগফলের সাহায্যে। তাহলে এই 65% আর 80%, 65% 80%-এর তুলনায় 21 কম, তার মানে এই 80% আর 65%-এর পার্থক্য হচ্ছে 21। ওকে, এবার এসে ক্লিয়ার? মূল নিয়ম সেম, আপনি প্রয়োজনে লিখবেন যে 4/5 ইজ ইকুয়াল টু 80%। হ্যাঁ, আপনি লিখবেন যে 4/5 ইজ ইকুয়াল, প্রথমে লিখবেন 4/5 ইজ ইকুয়াল টু 4/5 গুণ 100 ইজ ইকুয়াল টু 80%। এটা লিখেই কাজ শুরু করবেন। ধরি সংখ্যাটি x, ধরি কত? সংখ্যাটি x। তাহলে একটি সংখ্যার 65% ও 80%-এর পার্থক্য হচ্ছে 21। তার মানে অতএব সংখ্যাটির 80% মানে x এর মানে গুণ 80% মানে এই যে x এর 80% মাইনাস x এর 65%, এটা কত? এটা হচ্ছে 21। এটাকে সলভ করে x এর মান বের করুন, পারবেন না? এখন বলবেন যে ভাই এই 65% পিছনে দিলেন কেন? বিয়োগ করার সময় বড় জিনিস সামনে রাখতে হয়। তাহলে সংখ্যার 80%-এর মান বেশি হবে নাকি 65%-এর মান বেশি হবে? 80%-এর মান বেশি হবে, তাই 80-কে সামনে রাখছি। ক্লিয়ার? ওকে, এবার দেখি তাহলে কে পারে এটা। এটা করেন তো দেখি। এটা কি হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, দুইটাই অনুপাত করে ট্রাই করবেন। দুইটাই যদি 65-কে অনুপাত করবেন কিভাবে বলেন তো? 65-কে পার্সেন্টেজ তুলে দিয়ে 100 দিয়ে ভাগ করবেন, তারপরে দেখবেন কাটাকাটি করে যা আসে তখন ওই অনুপাত দুইটার ভাগ, ওই কি বলে, অনুপাত দুইটার বিয়োগফল ইজ ইকুয়াল টু 21। সেখান থেকে অনুপাতে কোনো কিছুর, যেমন বললাম না, কোনো কিছুর 100% বলতে ওই জিনিসটাকে বোঝায়, তাই অনুপাতে কোনো কিছুর সম্পূর্ণ অংশকে 1 ধরতে হয়। তাই তখন আপনি এক অংশের মান কত আসে সেটা বের করবেন, তখন আবার 100%-এর মান বের করা যাবে না। অনুপাতে বের করলে এক অংশের মান কত আসে। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, এখানে কি বলছে? যদি একটি সংখ্যার 3/5, এই যে 3/5, তাহলে আমাকে বলেন 3/5 ওই সংখ্যাটির 40% থেকে 40 বেশি। তার মানে কোন একটা সংখ্যা যার 3/5, 3/5, খেয়াল করেন এই যে 3/5, এটা কি ভগ্নাংশ না? 3/5 মানে 3/5। এখন 3/5 বলতে আসলে শতকরায় কত আমরা দেখি? 3/5-কে 100 দিয়ে গুণ করেন,
এই 5 দিয়ে 100 যাবে 20 বার, এই 20 আর 3 গুণ করলে 60%। তার মানে একটি সংখ্যার এই 3/5 না বলে আমরা বলবো 60%। ব্যাস, তার মানে একটি সংখ্যার 60% ওই সংখ্যার 40% থেকে 40 বেশি। এর মানে কি, একটা সংখ্যার 60% তার 40% থেকে 40 বেশি। তো একটা জিনিস আরেকটা জিনিসের চেয়ে কতটুকু বেশি সেটা কেমনে পাওয়া যায়? ওই দুটার বিয়োগফলের সাহায্যে। ইয়েস, তার মানে ওই সংখ্যার এই 60% আর এই 40%-এর পার্থক্য হচ্ছে 40। বোঝা গেছে কি বিষয়টা? ইয়েস, তার মানে আমরা লিখবো তাহলে এই 60% আর এই 40%-এর পার্থক্য হচ্ছে 40। বুঝছেন কি, একটি সংখ্যার 60% ওই সংখ্যার 40% থেকে 40 বেশি। তার মানে 60% আর এই 40%-এর পার্থক্য হচ্ছে 40। হ্যাঁ, তাহলে 60% মাইনাস 40% ইজ ইকুয়াল টু 40। তাহলে আচ্ছা, তাহলে 60% থেকে 40% বিয়োগ করলে 20% ইজ ইকুয়াল টু 40। তাহলে 1% ইজ ইকুয়াল টু 40/20। যেহেতু সংখ্যাটা বের করতে বলছে, তাহলে সংখ্যাটা মানে 100% বের করতে হবে। কোন সংখ্যা বের করা মানে আসলে 100% ভ্যালু বের করা, বুঝছেন? তাহলে 40/20 ইন্টু হচ্ছে 100। এই 20 দিয়ে 40 যাবে 2 বার, এই 2 আর 100 গুণ করলে 200। তার মানে 100%-এর ভ্যালু আসছে 200। 100%-এর ভ্যালু মানে হচ্ছে সংখ্যাটা বের হয়েছে। জি, খুবই সিম্পল, একেবারেই সিম্পল। জি, সবাই পারছে, থ্যাংক ইউ ভেরি মাচ। একেবারেই সিম্পল। নেক্সটে কি বলছে? আচ্ছা, এটা করেন তো, কি অবস্থা? আচ্ছা, একটি সংখ্যা এবং তার 2/5 পার্থক্য হচ্ছে 510। একটি সংখ্যা, এবার তাকান, একটি সংখ্যা বলতে কাকে বোঝাচ্ছে? একটি সংখ্যা বলতে 100% কে বোঝায়। কিন্তু একটি সংখ্যা এবং তার মানে কার? তার মানে ওই সংখ্যার 2/5। 2/5 মানে 2/5। তো 2/5 মানে কত পার্সেন্ট? 2/5 মানে কি? 2/5 গুণ 100। এই 5 দিয়ে এটা যাবে 20 বার, 20 গুণে 40%। তার মানে একটি সংখ্যা এবং তার 2/5 না বলে আমি বলবো 40%। একটি সংখ্যা এবং তার 2/5 পার্থক্য 510। তো 2/5 মানে 40%। তার মানে একটি সংখ্যা মানে কোন সংখ্যা মানে কি 100% কে বোঝায় না? কোন সংখ্যার 100% বলতে কি ওই সংখ্যাকে বোঝায় না? ইয়েস, তার মানে এই একটি সংখ্যা বলতে আসলে 100% কে বোঝাচ্ছে, বুঝে নিতে হবে। হ্যাঁ, তাহলে একটি সংখ্যা এবং তার 40%, মানে একটি সংখ্যা মানে 100% এবং তার 40%, এই দুটার পার্থক্য হচ্ছে 510। তার মানে 100% মাইনাস 40% ইজ ইকুয়াল টু 510। অতএব এখান থেকে বের করতে ওই সংখ্যার 10%-এর মান বের করতে হবে। তার মানে 10%-এর ভ্যালু বের করবো। তাহলে 100% মাইনাস 40%, 100% মাইনাস 40% ইজ ইকুয়াল টু 510। তাহলে 100 থেকে 40 বিয়োগ করলে 60%, তাহলে 60% ইজ ইকুয়াল টু 510। তাহলে অতএব 1% ইজ ইকুয়াল টু 510 ডিভাইডেড বাই 60। অতএব যেহেতু 10%-এর ভ্যালু বের করতে বলছে, তাই আমরা এখানে 10%-এর ভ্যালু বের করবো। এখানে 100% বের করবো না। কেন? কারণ কোশ্চেনে তো সংখ্যাটা চাইনি। যদি বলতো সংখ্যাটি কত, তাহলে আমরা লিখতাম অতএব 100% কত। যেহেতু আমাদের চাইছে কি বলেন তো, চাইছে 10%-এর মান, তাই 10%-এর মান বের করবো। এই 0 দিয়ে 0 কাটা। দেখেন 2 দিয়ে কাটা, 6কে 2 দিয়ে কাটলে যাবে 3 বার। আর এই 10কে 2 দিয়ে কাটলে যাবে 5 বার। এই 3 দিয়ে 51 যাবে 3 17 51। এই 17 আর 5 গুণ করলে 5 17 85। তার মানে ওই সংখ্যার 10%-এর ভ্যালু হচ্ছে 85। ক্লিয়ার ব্যাপারটা? ওই সংখ্যার 10%-এর ভ্যালু হচ্ছে 85। খুবই সিম্পল, খুবই সিম্পল। যে বুঝতে হবে, জাস্ট 100% কনসেপ্টটা বুঝতে হবে যে 100% বলতে আসলে কি বোঝায়। আচ্ছা, 59 পর্যন্ত গেল। 59-এর পরে আমি চলে যাবো 82 নাম্বার কোশ্চেনে। আবার মনে করেন না যে জাম্প করে করে এত দূর যাচ্ছে কেন, মানে একই জিনিস, একই টাইপের কনসেপ্ট গুলা একসাথে করাচ্ছি। হ্যাঁ, 82 নাম্বার কোশ্চেন সলভ করবো আমরা। 82 দেখেন, 82 নাম্বার কোশ্চেন আর এখন আরো মজা পাবেন। এখন বিষয়গুলো আরো মজা পাবেন, দেখবেন যে মানে মজা লাগতেছে আরো। হ্যাঁ, দেখেন, একটি পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 42%। কোন একটা পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 42%, মানে 42% পেলে পাস হয়। মানে 100 নম্বরের মধ্যে 42 নম্বর পাইলে পাস। 42% মানে কি 100-র মধ্যে 42, তাই না? আদিব একজন পরীক্ষার্থী। সেই পরীক্ষায় আদিব সে পরীক্ষায় না, আদিব সেই পরীক্ষায়, এখানে রস্যই হবে, এটা ক্লিয়ার, মানে ঠিক করিয়েন। আদিব সেই পরীক্ষায় 133 নম্বর পায় এবং 35 নম্বর কম পেয়ে ফেল করলো। তাহলে আদিব একজন পরীক্ষার্থী, সে ওই পরীক্ষায় 133 নম্বর পাইছে, মানে মোট 133 পেয়েও পাস করেনি। 133 পেয়েও পাস করেনি, 133 পায়েও সে 35 নম্বর কম পেয়ে ফেল করছে। এর মানে হলো সে পাস নম্বর হচ্ছে 35 নম্বর কম পাইছে, তাই না?
রাইট। বলছে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল। আচ্ছা দেখেন, আচ্ছা আমাকে বলেন তো আদিব, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, আদিব কি 42% নম্বর পায়নি? আদিব 42% নম্বর পাইছে কিনা? না না না, পরীক্ষায় 5 নম্বর 42%। আমাকে বলেন আদিব 133 নম্বর পাইছে কিনা? 133 নম্বর পাইছে এবং সে 35 নম্বর কম পেয়ে ফেল করছে। আচ্ছা এর মানে কি সে আরো 35 নম্বর পাইলে পাস করতো, রাইট? তাহলে 133 পাইছে, এর সাথে যদি আরো 35 নম্বর যুক্ত হইতো, এটা কি হইতো? এটা কি হইতো? এটা কি 5 নম্বর না? এটা কি 5 নম্বর হইতো না? আমাকে বলেন। আদিব 133 পাইছে এবং সে 35 নম্বর কম পেয়ে ফেল করছে, তার মানে আদিব যদি আরো 35 পেতো তাহলে পাস করে যেত। তাহলে আদিবের নম্বর প্লাস 35, এটা কি 5 নম্বর না? ইয়েস। তাহলে এটা হচ্ছে 168। তার মানে 5 নম্বর 168, এইটুকু বুঝছেন কিনা বলেন? তার মানে 5 নম্বর অ্যাকচুয়ালি 168, আর 5 নম্বর হচ্ছে 42%। এদিকে তাকান, তাহলে পার্সেন্টেজে 5 নম্বর 42% আর অ্যাকচুয়াল 5 নম্বর হচ্ছে 168। তার মানে এই 168ও 5 নম্বর বোঝাচ্ছে, এই 42ও 5 নম্বর বোঝাচ্ছে। তার মানে এই 168 মানে এই 42% কে নির্দেশ করতেছে, বুঝছেন? এই যে বুঝতে হবে যে কোন পার্সেন্ট আসলে কাকে বোঝায়, কোন পার্সেন্টটুকু কাকে বোঝায়, এটা বুঝতে হবে। তার মানে 168 এটা 5 নম্বর, আবার 42%ও 5 নম্বর। তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজে 5 নম্বর আর এটা হচ্ছে অ্যাকচুয়াল 5 নম্বর। তাহলে এটাও 5 নম্বর বোঝাচ্ছে, এটাও 5 নম্বর বোঝাচ্ছে। তার মানে এই জিনিসটা আর এই জিনিসটা তো সমান। ইয়েস, তাহলে 42% ইজ ইকুয়াল টু 168। ওকে, তাহলে 42% ইজ ইকুয়াল টু 168। তাহলে 1% ইজ ইকুয়াল টু কত? 168 ডিভাইডেড বাই 42। কোশ্চেনে যেহেতু বলছে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছে, আচ্ছা মোট নম্বর বলতে কিন্তু এবার 100% কে বোঝাচ্ছে। এখানে মোট নম্বর বলতে 100% কে বোঝাচ্ছে। কেন? কারণ মনে করেন একজন পরীক্ষার্থী, মনে করেন যে 1200 নম্বরের পরীক্ষা হয়েছে, সে 1200-র মধ্যে 1200ই পাইছে, তখন আমরা বলি না যে 100% নম্বর পাইছে। তার মানে 100% নম্বর বলতে আসলে পুরো নম্বরটাকে বোঝাচ্ছে, মোট নম্বরটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে মোট নম্বর বের করতে বলছে, মানে আসলে 100% এর ভ্যালু বের করবো। তাহলে অতএব 100% ইজ ইকুয়াল টু, তাহলে 168 গুণ 100 ডিভাইডেড বাই 42। এই 42 দিয়ে এটা 4 বার যাবে, আমি দেখেই বুঝতেছি, কারণ 4 40 160 আর এই 4 দুগুণী 8, তাহলে 160 আর 168। যদি না বোঝেন তাহলে এটা একটু ছোট ছোট করে কেটে নেবেন। আমি দেখে বুঝছি যে 42 দিয়ে এটা যাবে 4 বার। কেমনে করে? 4 40 160 হয় আর এই 4 দুগুণী 8 হয়, তাহলে 160 আর 168, নাহলে কেটে নেবেন। এই 4 আর 100 গুণ করলে 400। তার মানে 100% এর ভ্যালু আসছে 400, আর 100% এর মান মানে আসলে মোট পরীক্ষা। তার মানে উত্তর হচ্ছে 400 নম্বর। আপনারা কি বুঝছেন? এবার কনসেপ্টটা বুঝছেন যে আসলে 100% মানে এই যে কোন, মানে সোজা কথা কোন জিনিসটা আসলে যে কত পার্সেন্ট, এটা বুঝতে পারাটা খুব মানে জরুরি। অনেক অঙ্ক আসছে এই টাইপের, বুঝছেন? আচ্ছা, এটা যদি এখন মূল নিয়মে করেন তাহলে কি করতে হবে? মানে লিখিত ফরম্যাটে যদি করেন তাহলে আপনি এখানে মোট নম্বর চাইছে, তাহলে মোট নম্বরকে আপনি 100 ধরে নেবেন, সরি x ধরে নেবেন। মুছে দেবেন এটা। তাহলে অঙ্কে যেহেতু মোট নম্বর চাইছে, তাহলে আমরা ধরে নিব মোট নম্বর x। তাহলে ধরি মোট x নম্বরের পরীক্ষা হয়েছিল, মোট x নম্বরের পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, এবার কি বলছে? আচ্ছা এবার লিখবেন যে পরীক্ষায় 5 নম্বর, পরীক্ষায় 5 নম্বর। 5 নম্বর কত বলেন তো? 5 নম্বর 42%। কার 42%? মোট যে নম্বরের পরীক্ষা হয়েছিল সেই নম্বরের 42%। তাহলে 5 নম্বর 42% মানে এই যে মোট যে x নম্বরের পরীক্ষা হয়েছিল না, ওই x নম্বরের 42%। তার মানে তাহলে 5 নম্বর হচ্ছে এই x নম্বরের 42%। তাহলে 5 নম্বর x এর মানে গুণ মানে 42%, x এর 42%। হ্যাঁ, তাহলে প্রশ্ন মতে এই x এর মানে গুণ 42% ইজ ইকুয়াল টু 133 প্লাস হচ্ছে 35। কেন? কারণ x এর 42%, এটাও 5 নম্বর, আর এই যে 133 নম্বর আদিব পাইছিল আর 35 নম্বর কম পেয়ে ফেল করছে, তার মানে এই 133 এর সাথে 35 যোগ করলে এটাও 5 নম্বর। তাই এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর, তাই এই দুটো সমান করে দিছি। তাহলে x গুণ 42% মানে 42/100, আর এটা হচ্ছে 168। তাহলে তবে x যদি বের করতে চান তাহলে এগুলো ওই পাশে পার করে দেন। তাহলে এই পাশে 168 আছে, থাকলো এই 100 এর পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, এই 42 এর পাশে উপরে ছিল, এই পাশে এসে নিচে আসবে। এই 42 দিয়ে 168 যাবে 4 বার, এই 4 আর 100 গুণ করলে 400। তার মানে x এর ভ্যালু 400। আমার কথা কি বুঝছেন?
আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন পরবর্তী প্রশ্নে কি বলছে, এক ছাত্র পরীক্ষায় 20% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য অকৃতকার্য হয়। অন্য একজন শতকরা 32 নম্বর পায়, যা উত্তীর্ণ হওয়ার নম্বর থেকে 42 নম্বর বেশি। আচ্ছা, মোট কত নম্বর? মোট নম্বর কত, মানে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছে? আচ্ছা আমাকে বলেন তো, এক ছাত্র পরীক্ষায় 20% নম্বর পাইছে, যা এবং পেয়ে 30 নম্বরের জন্য অকৃতকার্য হয়েছে, মানে ফেল করছে। অকৃতকার্য হয়েছে কত নম্বরের জন্য? 30 নম্বরের জন্য। এর মানে বুঝতে হবে যে সে 5 নম্বরের চেয়ে 30% নম্বর কম পাইছে, তাই না? আচ্ছা, তাহলে আমাকে বলেন, সেই ছাত্র পাইছিল 20% নম্বর, তাহলে সেই ছাত্র পাইছে 20% নম্বর, তাহলে 20% নম্বর পাই সে ফেল করছে কত নম্বরের জন্য? 30 নম্বরের জন্য। তার মানে এই 20% নম্বরের সাথে যদি তার আরো 30% মোট 30 নম্বর যোগ হইতো, তাহলে কিন্তু 5 নম্বর হয়ে যেত। 20% নম্বর সে পাইছে এবং সে 30 নম্বরের জন্য ফেল করছে, তাহলে এই 20% নম্বর সে পাইছে, তাহলে এই নম্বরের সাথে আর 30 নম্বর যোগ করে দিলে এটা কি 5 নম্বর না? ইয়েস, এটা 5 নম্বর। আর একজন ছাত্র 32% নম্বর পাইছে, খেয়াল করেন, এই ছাত্র 32% নম্বর পাইছে, এই যে আরেকজন 32 নম্বর পাইছে, যা উত্তীর্ণ হওয়ার নম্বর থেকে 42 বেশি। তার মানে সে পাশ করে আরো 42 নম্বর বেশি পাইছে। তার মানে এর নম্বর এই ছাত্রের নম্বর থেকে যদি 42 নম্বর বাদ দিয়ে দেই, তাহলে এটাও কি 5 নম্বর না? ইয়েস, ওটাও 5 নম্বর। একজন 32% পাইছে, যেটা উত্তীর্ণ হওয়ার চেয়ে 42 নম্বর বেশি, তাহলে তার নম্বর থেকে যদি 42 নম্বর বাদ দিয়ে দেই, সেটা কি 5 নম্বর না? কারণ সে তো 5 নম্বর থেকে 42 বেশি পাইছে, তাহলে 42 বাদ দিয়ে দিলে পরে কি 5 নম্বর থাকতেছে না? তাই এটাও 5 নম্বর, ওটাও 5 নম্বর, তাই এই দুটো সমান। মানে আসলে এইখানে কি যে সমান করতে হবে, এইটাই হলো আপনার মাথা খাটাতে হবে। তাহলে এখানে এই জিনিসটা হলো সমান, তাহলে এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর, এই দুটো সমান। তাহলে কোশ্চেনে আমি কি বলছি, যে একই টাইপের জিনিসগুলো সব এক পাশে রাখবেন, তার মানে পার্সেন্টেজগুলো এক পাশে রাখবেন, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাবেন। তাহলে এই পাশে আছে 20%, খেয়াল করেন, এই 32% ওই পাশে যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে। ওই পাশে -42 থেকে গেছে, এই +30 ওই পাশে যাবে -30। দেখেন 20% থেকে -32%, তাহলে তাহলে -32% থেকে 20% কমাই দিলে থাকবে -12%। -42 আর -30 মানে -72, উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল, তাহলে 12% ইজ ইকুয়াল টু 72, তাহলে 12% ইজ ইকুয়াল টু 72। যেহেতু আমাদের বলছে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল, মোট নম্বর বলতে 100% কে বোঝায়, তাই না? মোট নম্বর মানে কি 100%, তাই 100% বের করতে হবে। তাহলে 1% ইজ ইকুয়াল টু 72/12, অতএব 100% ইজ ইকুয়াল টু 72 ডিভাইডেড বাই 12, সরি 12 ইন্টু হচ্ছে 100। এই 12 দিয়ে 72 যাবে 6 বার, 6 আর 100 গুণ করলে 600। তার মানে 100% এর ভ্যালু আসছে 600, আর 100% এর ভ্যালু মানেই মোট নম্বর, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে 600। এখানেই ক্লাস নিব রেগুলার, মানে এখানেই তো ক্লাস হয়, আবার কোথাও ক্লাস তো এখানেই হয় ভাই, এখানেই ক্লাস নিব বলতে বুঝিনি আপনার কথা, ক্লাস তো হয় এখানে। আচ্ছা, এবার 82-83 পরে আমি চলে যাব হচ্ছে আমরা চলে যাব হচ্ছে 82-83 70 নাম্বার। দেখেন 70 নাম্বার প্রশ্নটা দেখেন। আচ্ছা, আর ওই অঙ্কটা তো সলভ করতে পারবেন না? ওই অঙ্কটা কি লিখিত করতে পারবেন না? ধরে নেবেন, ধরি মোট নম্বর x, হ্যাঁ, তাহলে অতএব 5 নম্বর হচ্ছে x এর 20% প্লাস কত এখানে ছিল 32 না কত, ধরি মোট নম্বর x, অতএব 5 নম্বর ইজ ইকুয়াল টু x এর 20% প্লাস 30, এবং x এর 32% মাইনাস 42, এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। তাহলে প্রশ্ন মতে x এর 20% প্লাস 30 ইজ ইকুয়াল টু x এর 32% মাইনাস 42। এটা সলভ করে x এর মান বের করবেন। দেখেন 70 নাম্বার প্রশ্নে কি বলছে, 70 নাম্বার প্রশ্নে বলছে 70 নাম্বার প্রশ্নে বলছে যে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% শিক্ষার্থী পাশ করেছে। বলছে যারা পাশ করতে পারেনি। আচ্ছা, যারা পাশ করতে পারেনি মানে যারা ফেল করছে। দেখেন এখানে বলছে যারা পাশ করতে পারেনি, এর মানে যারা ফেল করছে। সরাসরি বলছে না যে যারা ফেল করছে, বুঝে নিতে হবে। হ্যাঁ, যারা ফেল করছে কথাটা বললে অনেকের খারাপ লাগবে, এই জন্য বলছে যারা পাশ করতে পারেনি, মানে নেগেটিভ একটা কথা পজিটিভ ওয়েতে বলছে, যারা পাশ করতে পারেনি, বলছে না যে যারা ফেল করছে। যারা পাশ করতে পারেনি মানে আসলে যারা ফেল করছে তাদের কথাই বলা হচ্ছে। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায়
60% পরীক্ষার্থী পাশ করছে, যারা পাশ করতে পারেনি তাদের মধ্যে 15 জন বিদেশ চলে গেল এবং 45 জন ব্যবসা শুরু করলো। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? আচ্ছা, পরীক্ষায় মোট কতজন অংশগ্রহণ করছিল সেটা বের করতে বলছে। এখন আপনারা আমাকে বলেন যে পাস ইজ ইকুয়াল টু 60%, তাহলে ফেল কত পার্সেন্ট? শোনেন, পাস প্লাস ফেল, পাস প্লাস ফেল মানে মিলে 100% না, কারণ কিছু শিক্ষার্থী পাস করছে, কিছু ফেল করছে, আর এই পাস ফেল মিলেই তো সম্পূর্ণ শিক্ষার্থী, এই জন্য পাস প্লাস ফেল ইকুয়াল টু 100%। তাহলে 60% যদি পাস করে, তাহলে 100% থেকে যদি 60% বাদ দেন তাহলে 40% ফেল। তার মানে এখানে ফেলের কথাটা বলা নাই যে 40%, আপনাকে বুঝে নিতে হবে। তাহলে অতএব ফেল ইজ ইকুয়াল টু 100% মাইনাস 60% ইজ ইকুয়াল টু 40%। তাহলে ফেল করছে কত পার্সেন্ট? 40% ফেল। এইবার তাকান, যারা পাস করতে পারেনি তাদের মধ্যে 15 জন বিদেশ চলে গেছে। খেয়াল করেন, তাহলে 15 জন গেছে বিদেশ, এই 15 জন কিন্তু ফেল করা পার্টি, যারা পাস করতে পারেনি, এবং 45 জন ব্যবসা শুরু করছে, ওই 45 জনও ফেল করছে। তাহলে এই 15 জন আর ওই 45 জন, আপনি কি বলতে পারেন এরা ফেল করছে? এরাই আসলে ফেল করা স্টুডেন্ট, এরা ফেল করা স্টুডেন্ট। যারা পাস করতে পারেনি তাদের মধ্যে 15 জন বিদেশ চলে গেছে এবং 45 জন ব্যবসা শুরু করছে। তার মানে এই 15 জন আর এই 45 জন, মানে মোট 60 জন, এই 60 জন হচ্ছে ফেল করছে, এই 60 জন ফেল করছে। আর পার্সেন্টেজে ফেলের পরিমাণ হচ্ছে 40%। ইয়েস, এবার তাকান, তাহলে এই 40% এটাও ফেল করা শিক্ষার্থী, এই 60 জন এটাও ফেল করা শিক্ষার্থী। তার মানে এই 40% আসলে, এই 40% হচ্ছে ফেল করা শিক্ষার্থীর পার্সেন্টেজকে বোঝাচ্ছে, এই 60 হচ্ছে ফেল করা শিক্ষার্থীর অ্যাকচুয়াল সংখ্যাকে বোঝাচ্ছে। তার মানে এটাও ফেল, এটাও ফেল। তার মানে এই 40% আসলে 60 জনকে বোঝাচ্ছে। ইয়েস, এই জন্য আমরা বলবো 40% ইজ ইকুয়াল টু 60 জন। তাহলে 40% ইজ ইকুয়াল টু 60, অর্থাৎ 1% ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 40। কোশ্চেনে যেহেতু বলছে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করছিল, আচ্ছা শোনেন, কোন একটা পরীক্ষায় কতজন অংশগ্রহণ করছে, তাহলে অংশগ্রহণ করছে মানে মোট শিক্ষার্থী সংখ্যা হচ্ছে না, পাস ফেল মিলে মোট। ইয়েস, তার মানে কতজন অংশগ্রহণ করছে মানে মোট শিক্ষার্থী কতজন পরীক্ষা দিছে, আর মোট শিক্ষার্থী বা অংশগ্রহণকারী শিক্ষার্থী এটাকে আমরা 100% বলবো, তাই না? কারণ ওই পরীক্ষায় যতজন অংশগ্রহণ করছে সম্পূর্ণ শিক্ষার্থী মানে কি 100% বোঝাচ্ছে না, যতজন পরীক্ষা দিছে সেই সম্পূর্ণ শিক্ষার্থীকে আগে 100% বলা যায় না। তার মানে এখানে মোট শিক্ষার্থী পরীক্ষায় কতজন অংশগ্রহণ করছে মানে আসলে 100% এর ভ্যালু বের করতে হবে। তাহলে অতএব 100% ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 40 ইন্টু হচ্ছে 100। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই 4 দিয়ে 60 এর মধ্যে যাবে 15 বার, এই 15 আর 10 গুণ করলে 150 জন। তার মানে 100% এর ভ্যালু হচ্ছে 150। তার মানে ওই পরীক্ষায় 150 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। বুঝছেন কিনা বলেন? কারণ ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করছে, তো অংশগ্রহণকারীর মধ্যে ফেলও আছে, পাসও আছে। তার মানে মোট শিক্ষার্থী কতজন সেটাই চাইছে। আর মোট শিক্ষার্থী বলতে 100% কি বোঝাচ্ছে, বুঝছেন? আর লিখিত পরীক্ষা যদি করেন বলবেন যে ধরি মোট শিক্ষার্থী x জন, ধরি মোট শিক্ষার্থী, মোট পরীক্ষার্থী ইজ ইকুয়াল টু x জন। মোট পরীক্ষার্থী কতজন? x জন। আচ্ছা, পাস করতে পারেনি, আচ্ছা পাস ইজ ইকুয়াল টু 60%। তাহলে অতএব ফেইল ইজ ইকুয়াল টু, এই 100% থেকে সেই পাস করা 60% বাদ দেন, ফেইল ইজ ইকুয়াল টু 100% মাইনাস 60% ইজ ইকুয়াল টু 40%। ঠিক আছে, 40%। এখন এই যে ফেল করছে 40%, কার 40%? মোট শিক্ষার্থীর 40%। তাহলে মোট শিক্ষার্থী x জন, এই x এর 40% হচ্ছে ফেল। এবার লিখবেন অতএব প্রশ্ন মতে x এর 40% মানে x গুণ 40% ইজ ইকুয়াল টু কি, এই 15 প্লাস 45। মানে ওই জিনিসটাই করতেছি, খালি মোট শিক্ষার্থীকে আমরা 100% ধরছিলাম আর এখানে x ধরতেছি। এবার এটা ক্যালকুলেশন করে x ইন 40% মানে 40/100 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 60। এবার x রেখে দেন, এগুলো পাশে পার করে দেন, কাটাকাটি করলে উত্তর চলে আসবে। ক্লিয়ার? 60% ইজ ইকুয়াল টু 40 বলা যায়। তাহলে 60% ইজ ইকুয়াল টু 40 বলা যাবে কেমনে? 60% ইজ ইকুয়াল টু 40 বলবেন কেমনে? 60% পাস করছে, তো 40 কেমনে বলতেছেন বলেন? পাস করা শিক্ষার্থীর সংখ্যা কি 40 জন?
মোট শিক্ষার্থী যদি 150 জন হয় তাহলে পাশ করছে কতজন আপনিই বলেন, আপনিই বলেন পাশ করছে কতজন, তাই না? ফেল করছে 60 জন, তাহলে 150 থেকে 60 বাদ দিলে 90 জন পাশ করছে, 90 জন পাশ করছে। যদি অঙ্কে বলতো যে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা কত, যদি সত্যি চাইতো যে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে এখানে কি বের করতেন? 100% ভ্যালু বের করতেন না? যদি বলতো পাশ করা শিক্ষার্থীর সংখ্যা কত, তখন আমরা এখানে 100% বের করতাম না। পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হলো 60%, সুতরাং এখানে 60% ইজ ইকুয়াল টু কত সেটা বের করতাম। নেক্সট, একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে। দেখেন, একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে, যারা পাশ করতে পারেনি। একই কোশ্চেন, 30% পাশ করছে, যারা পাশ করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল? দেখেন, তাহলে 30% হচ্ছে পাস, এদিকে তাকান, তাহলে টোটাল শিক্ষার্থী হচ্ছে 100%, তাই না? এর মধ্যে পাস কত পার্সেন্ট? এই যে পাস, পাস এই যে 30%, তাহলে ফেল কত পার্সেন্ট? ফেল এখানে বলা নাই, বুঝে নিতে হবে। এই 100% থেকে পাস করা শিক্ষার্থী বাদ দিলেই তো ফেল করা শিক্ষার্থী, তাহলে অতএব ফেল। এই 100% থেকে 30% বাদ দিলে 70%, তার মানে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা 70%, বুঝছেন? এখন কোশ্চেনে বলছে যারা পাস করতে পারেনি সেই শিক্ষার্থীর মধ্যে 12 জন আবার, এই দেখেন, আচ্ছা যারা কোনো একটা সাবজেক্টে ফেল করে তারা কি করে? তারা আবার ওই সাবজেক্টে পাস করার জন্য ট্রাই করে কিনা? ইয়েস। তার মানে হচ্ছে যারা পাস করতে পারেনি তাদের মধ্যে 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করছে, মানে যারা পাস করতে পারেনি মানে যারা ফেল করছে তাদের মধ্যে 12 জন আবার ট্রাই করতেছে যে কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করছে আবার, এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি, এবং 30 জন বলছে না ভাই আমার কম্পিউটার বিজ্ঞানে পাস করা লাগবে না, আমি ও ছাড়াই পাস করবো, মানে সে ওই কোর্সে আর ওই কোর্সের প্রতি তার আর আগ্রহ নেই। ইয়েস, তার মানে যারা পাস করতে পারেনি তাদের মধ্যে 12 জন আবার কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করছে, মানে ওরা আবার পাস করার জন্য চেষ্টা করতেছে, মানে এই 12 জনও ফেল করছে, আর 30 জন ওই কোর্সে অংশগ্রহণই করে নেই আর একবার ফেল করে, তার মানে এই 30 জনও ফেল করছে, তার মানে মোট ফেল হচ্ছে এই 12 আর 30, বুঝছেন? তাহলে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা খেয়াল করেন, তাহলে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 12 প্লাস 30 ইজ ইকুয়াল টু 42 জন। এই 42 জন হচ্ছে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা, আর ফেল করা শিক্ষার্থীর পার্সেন্টেজ হচ্ছে 70, তার মানে 70% হচ্ছে ফেল করা শিক্ষার্থীর পার্সেন্টেজ, আর 42 হচ্ছে ফেল করা শিক্ষার্থীর অ্যাকচুয়াল সংখ্যা। তাহলে এটাও ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বোঝাচ্ছে, এটাও ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বোঝাচ্ছে, তাই 70% ইজ ইকুয়াল টু 42। তাহলে 70% ইজ ইকুয়াল টু 42, তাহলে 1% ইজ ইকুয়াল টু 42 ডিভাইডেড বাই 70। কোশ্চেনে যেহেতু বলছে যে মোট কতজন অংশগ্রহণ করছিল, আর মোট পরীক্ষার্থী মানেই বুঝতে পারছেন টোটাল পরীক্ষার্থী মানে কি 100% বোঝাবো না? ইয়েস, তার মানে আমরা 100% বের করবো। তাহলে অতএব 100% ইজ ইকুয়াল টু 42 ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে, কি করলাম এটা, 42 বাই 70 ইন্টু হচ্ছে 100। এই শূন্য দিয়ে শূন্য কাটা, এটা দিয়ে এটা যাবে 6 বার, 6 সাথে 42, 6 10 60, তার মানে 100% ভ্যালু আসছে 60, তার মানে মোট 60 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছিল। এখন পরীক্ষার যদি বলতো এই প্রশ্নটাই যদি আবার আসে, যদি বলে যে কতজন পাস করছে, যদি বলতো কতজন পাস করছে, তখন আমরা লিখতাম 70% ইজ ইকুয়াল টু 42, 1% ইজ ইকুয়াল টু কত? যেহেতু পাস করা শিক্ষার্থীর সংখ্যা চাইছে তখন আমরা 30% এর মান বের করতাম। কেন? যেহেতু এখানে বলেই দিচ্ছে যে কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাস করছে, তাহলে এই কোশ্চেনে যদি পাস করা শিক্ষার্থীর সংখ্যা চাইতো তাহলে বলতাম আমাদের 30% এর মান কত সেটা বের করতাম, তখন আর 100% এর ভ্যালু বের করতাম না। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, নেক্সট দেখেন কি বলছে। এই যে এবার আরো রিলেট করতে পারবেন জিনিসগুলো ভালোভাবে। একজন ফল বিক্রেতা 30% ফল বিক্রি করলো। একজন ফল বিক্রেতার কাছে কিছু ফল আছে, সে 30% ফল বিক্রি করে দিচ্ছে, 30% ফল বিক্রি করা শেষ, এবং তার নিকট 630টি আপেল আছে, মানে 30% ফল বেচছে, মানে আসলে 30% আপেল বেচছে। এখানে ওই ফল বিক্রেতা শুধু আপেলই বিক্রি করতেছে, অন্য কিছু বিক্রি করতেছে না, ধরে নিতে হবে। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, সে মোট কতগুলো আপেল কিনেছিল? তার মানে এখানে যে আপেলগুলো সে কিনে নিয়ে আসছিল, সেই আপেল, পুরো আপেলের কথা এখানে বলা হচ্ছে। তাহলে পুরো আপেল, সব যতগুলো আপেল কিনছিল পুরোটাকে 100% চিন্তা করতে হবে, বুঝছেন? ইয়েস, তার মানে সে 30%, এই যে সেল করছে কত? সেল করছে 30%, তাহলে রিমেইন কত?
রিমেইনিং মানে অবশিষ্ট, অবশিষ্ট, আচ্ছা আচ্ছা অবশিষ্ট, তাহলে অবশিষ্ট আছে কয় পার্সেন্ট? 70%। কারণ মোট জিনিসটা যদি 100% হয়, সবকিছু তো 100%ই ধরতে হয় সম্পূর্ণ জিনিসটাকে, তার মধ্যে 30% যদি সেল দেয় তাহলে তার কাছে আছে কয় পার্সেন্ট? 100% থেকে 30% বাদ দিলে তার কাছে অবশিষ্ট আছে 70%। এবং বলছে 30% ফল বিক্রি করলো এবং দেখে যে তার নিকট এখনো 630টা আপেল আছে। তার মানে এই যে 630টা আপেল তার কাছে আছে, এটা হচ্ছে তার কাছে থাকা অবশিষ্ট আপেল, আর তার কাছে অবশিষ্ট আছে 70%। তার মানে এই 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 অবশিষ্ট এই 70% হচ্ছে অবশিষ্ট ফলের পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজে কতটুকু অবশিষ্ট আছে, আর এই 630 হচ্ছে অ্যাকচুয়ালি কতটুকু অবশিষ্ট আছে। তাহলে এটা অবশিষ্ট আপেলের সংখ্যা, এটা অবশিষ্ট আপেলের সংখ্যা, তার মানে এই 70% এই 630 সমান। বুঝছেন? এইটা রিলেট করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আসলে কোন পার্সেন্টটা এখানে কোনটাকে বোঝাচ্ছে। তার মানে 70% ইজ ইকুয়াল টু 630, 1% ইজ ইকুয়াল টু 630 ডিভাইডেড বাই 70। আর কোশ্চেনে যেহেতু বলছে সে মোট কতগুলো আপেল কিনছিল, তার মানে টোটাল আপেলের সংখ্যা, তাই টোটাল আপেলের সংখ্যা এবার 100% ধরতে হবে, তাই না? তাহলে 100% ইজ ইকুয়াল টু 630 ডিভাইডেড বাই 70 গুণিত 100। এই 0 দিয়ে 0 কাটা, এই 7 দিয়ে 63 9 বার যাবে, এই 9 আর 100 গুণ করলে 900, তার মানে 100% এর ভ্যালু হচ্ছে 900, তার মানে সে 900টা আপেল কিনছিল। ঠিক আছে, তার টোটাল 900টা আপেল কিনছিল। এই যে সবাই উত্তর দিয়েছেন আমার আগে, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই সহজ, শুধু একটু ধৈর্য ধরে করতে হবে। আচ্ছা 71 72 70 71, হ্যাঁ আচ্ছা 72, আচ্ছা 70 71 পরে আমার 85 86 নাম্বার অঙ্কটা করার কথা ছিল। 85 86 কি আছে আমি একটু দেখতে যাচ্ছি। 85 86, আচ্ছা ওটা পরে করি। সিরিয়ালি করে আসি, সমস্যা নেই। দেখেন 73 নম্বরে কি বলছে, 73 নম্বরে বলছে 73-তে বলছে যে রফিক কেয়াকে তার 30% দিয়ে, তার টাকার, রফিক একজন ব্যক্তি, রফিক কি করছে, কেয়া নামক একজন মেয়েকে তার টাকার মানে রফিকের টাকার 30% দিয়ে দেখে যে তার নিকট আরো 350 টাকা আছে, সে কেয়াকে কত টাকা দিল? আচ্ছা তাহলে রফিকের কাছে মনে করেন 100% টাকা আছে, দেখেন এদিকে রফিকের কাছে 100% টাকা আছে, সেই 100% টাকা থেকে সে কেয়াকে দিছে 30%, কেতে কেয়াকে 30% দিছে। আচ্ছা আপনি বলেন কেয়াকে যদি 30% দেয় তাহলে রফিকের কাছে আর কতটুকু থাকবে? এই 100% থেকে 30% বাদ দিলে রফিকের কাছে রিমেইনিং, এই যে আরে রফিক এর কাছে 70% আছে। তাহলে রফিক কেয়াকে 30% টাকা মানে রফিকের কাছে যে টাকাটা ছিল সেই টাকার 30% দিয়ে দেখতেছে তার নিকট আরো 350 টাকা আছে। তাহলে 30% টাকা দিয়ে দেওয়ার অর্থ রফিকের কাছে 70% টাকা আছে, তাহলে রফিকের কাছে এখন আছে 70% টাকা। আর অঙ্কে বলতেছে যে রফিক 30% টাকা দিয়ে দেওয়ার পর দেখে যে রফিকের কাছে আছে 350 টাকা, তাইলে এই 350 টাকা কি রফিকের কাছে এখন আছে কেয়াকে দেওয়ার পরে, এই 70% কি রফিকের কাছে এখন আছে কেয়াকে দেওয়ার পরে। তাহলে এই 70%ও যা বোঝাচ্ছে এই 350 টাকাও তাই বোঝাচ্ছে, তাই 70% ইজ ইকুয়াল টু 350। তাহলে 70% ইজ ইকুয়াল টু 350, 1% ইজ ইকুয়াল টু 350 ডিভাইডেড বাই 70। এখন কোশ্চেনে যেহেতু বলছে, কোশ্চেনে কিন্তু চাইনি যে রফিকের কাছে মোট কত টাকা ছিল, তাহলে যদি বলতো যে রফিকের কাছে মোট কত টাকা ছিল তাহলে 100% কত তাই বের করতাম। কিন্তু বলছে যে সে কেয়াকে কত টাকা দিছিল, মানে রফিক কেয়াকে কয় টাকা দিছিল। আপনি বলেন রফিক কেয়াকে কয় পার্সেন্ট টাকা দিছে? 30%। রফিক কেয়াকে কিন্তু 30% টাকা দিছে, তাহলে কোশ্চেনে যেহেতু চাইছে যে সে কেয়াকে কত টাকা দিছিল, তাই আমরা এই 30%-এর মান বের করতে হবে। তাই 30% ইজ ইকুয়াল টু 350 গুণ 30 ডিভাইডেড বাই 70। এই 0 0 কাটা, 7 দিয়ে 35 হয় 5 বার, 5 সাথে 35, এই 5 আর 30 গুণ করলে 3 5 15 আর একটা 0 মানে হচ্ছে 150 টাকা। তার মানে 30%-এর ভ্যালু 150, মানে রফিক কেয়াকে 150 টাকা দিছিল। খুবই সিম্পল, সিকোয়েন্স বুঝতে হবে। শুধু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে কোন পার্সেন্টের ভ্যালুটা আসলে ওই জিনিসটা, এটা রিলেট করতে পারাটাই জরুরি। ঠিক আছে, নেক্সট দেখেন এখানে কি বলছে,
একটি পরীক্ষায় 68% শিক্ষার্থী উত্তীর্ণ হয়, যদি আরো 14 জন বেশি পাশ করতো তাহলে 75% উত্তীর্ণ হতো। মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখেন, একটা পরীক্ষায় 68 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, মানে পাশ করছে। বলতেছে যে যদি আরো 14 জন বেশি পাশ করতো তাহলে পাশ করা শিক্ষার্থীর পার্সেন্টেজ হতো 75। বলছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? মোট পরীক্ষার্থীর সংখ্যা মানে 100% ভ্যালুটা কত? এখন আমাকে বলেন এই 14 জন আসলে কি? এই 14 জন কি? এই 14 জন হচ্ছে এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজের পার্থক্য, এটা বুঝতে হবে। 68% পাস করছে, এবার বলতেছে যে না আর যদি 14 জন বেশি করতো তাহলে পার্সেন্টেজ 68 থেকে 75 হয়ে যেত। তাহলে 68 থেকে 75 হয়েছে কিভাবে? 68 থেকে 75 হয়েছে মানে বাড়ছে কতটুকু? 7%। তার মানে পাশের হার বাড়ছে 7%। আর এই 7% বাড়লো কি এমনিতে না, এই 7% বাড়ছে এই 14 জন পাস নতুন করে পাস করার কারণে। ইয়েস, তার মানে এই 7% আসলে 14 জনকে বোঝাচ্ছে, বুঝতে হবে। 68% পাস করছে, ভালো কথা। বলছে যদি আর 14 জন বেশি করতো তাহলে পাশের হারটা 75% হয়ে যেত। তাহলে এই যে 68 থেকে যে 75% হয়েছে, বাড়ছে কয় পার্সেন্ট? 75 মাইনাস 68, 7%। এই যে 7% যে বাড়লো এটা কি এমনিতে না, ওই যে 14 জন পাস করছে বেশি করে এর জন্য 7% বেড়ে গেছে। তার মানে এই 7% পাশের হার বৃদ্ধি আর এই 14 জন হচ্ছে পাশের অ্যাকচুয়াল সংখ্যা বৃদ্ধি। তাই এইটা আর ওইটা সমান। ইয়েস, তাই আমরা লিখবো এই 75 মাইনাস 68, যে 75% মাইনাস 68% ইজ ইকুয়াল টু 14 জন। তাহলে 75 থেকে 68 গেলে 7% ইজ ইকুয়াল টু 14। তাহলে 1% ইজ ইকুয়াল টু 14 ডিভাইডেড বাই 7। কোশ্চেনে যাচ্ছে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? মোট পরীক্ষার্থী বলতে কি? মোট পরীক্ষার্থী বলতে আসলে 100% কে বোঝাচ্ছে। ইয়েস, তাই মোট পরীক্ষার্থীর সংখ্যা মানে 100% ইজ ইকুয়াল টু 14 ডিভাইডেড বাই 7 গুণিতক 100। এই 7 দিয়ে এটা যাবে 2 বার, 14 2 বার না, 2 আর 100 গুণ করে 200। তার মানে 100% এর ভ্যালু আসছে 200, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা 200। খুবই সিম্পল। এখন বলেন সহজ লাগতেছে না? সহজ লাগতেছে কিনা? সহজ লাগতেছে কিনা? কোনো কিছু মানে প্রথমেই সহজ লাগবে না, এগুলা যত বেশি বেশি প্র্যাকটিস করবেন তত আপনি রিলেট করতে পারবেন যে আসলে বিষয়টা হচ্ছে মানে কোন পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু যে এইটা ধরতে পারাটাই জরুরি। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এখানে কি বলছে? ভোটের অঙ্ক করব। ভোটের অঙ্ক করার আগে আমি ওই দিক থেকে ওই দুটো অঙ্ক শেষ করে আসি। 85 নাম্বার কোশ্চেন দেখে। 85 নাম্বার প্রশ্নে কি বলছে? 85 নাম্বার প্রশ্নে বলছে যে একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার 30% কালো এবং বাকিগুলো লাল। একটা বাক্সে যতগুলো মার্বেল ছিল সেই মার্বেলগুলোর মধ্যে 30% কালো, 30% কালো আর বাকিগুলো লাল। তাহলে ওই বাক্সের মধ্যে দুই ধরনের মার্বেল আছে, কিছু কালো কিছু লাল, ঠিক আছে। যদি ওই বাক্সে 210টি মার্বেল থাকে তবে ওই বাক্সে মোট কতটি মার্বেল ছিল? যদি ওই বাক্সে 210টি লাল মার্বেল থাকে, তার মানে এই যে 210 এটা কি? এটা আসলে লাল মার্বেল, রেড মার্বেলের সংখ্যা। তাহলে ওই বাক্সে মোট কতটি মার্বেল ছিল? মোট কতটি মার্বেল মানে মোট মার্বেল মানে 100% বের করতে হবে। দেখেন আমি ধরে নিচ্ছি মোট মার্বেল হচ্ছে 100%। এর মধ্যে কিছু আছে ব্ল্যাক আর কিছু আছে কি রেড। এখন আমাকে বলেন এই যে 30% মার্বেল এটা কার? এটা হচ্ছে কালো মার্বেল 30%। তাহলে কালো যদি 30% হয় তাহলে রেড হবে 70%। কি করে বুঝলাম? এই যে মোট 100%, তাহলে একটা 30% হলে আর একটা 70%, কারণ ওই বাক্সের মধ্যে তো লাল আর কালো ছাড়া কিছু নাই। তার মানে কিছু লাল কিছু কালো। তাহলে কালো যদি 30 হয় তাহলে লাল হবে বাকি 70। ইয়েস। এখন কোশ্চেনে বলা আছে লাল মার্বেলের সংখ্যা 210। তার মানে এইটা 210 হচ্ছে লাল মার্বেলের অ্যাকচুয়াল সংখ্যা আর এই 70 হচ্ছে লাল মার্বেলের সংখ্যা পার্সেন্টেজে। তার মানে এই 70% লাল মার্বেল বোঝাচ্ছে, এই 210 লাল মার্বেল বোঝাচ্ছে। তার মানে ওই 70% আর এই 210 একই জিনিস। তাই আমরা লিখবো 70% ইজ ইকুয়াল টু 210। অতএব 1% ইজ ইকুয়াল টু 210 ডিভাইডেড বাই 70। যেহেতু কোশ্চেনে মোট মার্বেলের সংখ্যা চাইছে তার মানে 100% এর ভ্যালু বের করতে হবে। তাহলে 100% ইজ ইকুয়াল টু 210 ডিভাইডেড বাই 70 ইন্টু 100। এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই 7 দিয়ে 21 যাবে 3 বার, এই 3 আর 100 গুণ করলে 300। তাহলে আমাদের উত্তর হচ্ছে 300টা। তার মানে মোট মার্বেলের সংখ্যা 300। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন। এই যে এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। দেখেন বলছে একটি জলাধারের 2/5 পানি দ্বারা পূর্ণ এবং এতে আরো 25 লিটার পানি ঢাললে এর 90% পানি পূর্ণ হয়। বলছে জলাধারের ধারণ ক্ষমতা কত লিটার? জলাধারের ধারণ ক্ষমতা, জলাধার মানে ধরেন এটা একটা পাত্র,
আমি জলাধার হিসেবে পাত্রকে ধরলাম। এই পাত্রের ধারণ ক্ষমতা চাইছে, মানে এর মধ্যে কত লিটার পানি ধরে, সোজা কথা। ধারণ ক্ষমতা মানে এর মধ্যে কত লিটার পানি ধরে এটা বের করতে বলছে। একটি জলাধারের 2/5 পানি দ্বারা পূর্ণ। 2/5, আচ্ছা 2/5 মানে কি 2/5, তাহলে 2/5 মানে কত পার্সেন্ট আগে বের করে ফেলি। 2/5 মানে কি 2/5 গুণিত 100, এই 5 দিয়ে 100 যাবে 20 বার, 20 দুগুণি 40, তার মানে 2/5 মানে আসলে 40%। তার মানে একটি জলাধারের 2/5 পানি দ্বারা পূর্ণ, মানে একটা জলাধারের 2/5 মানে 40% পানি দ্বারা পূর্ণ। 2/5 না বলে 40% বললেও একই কথা, তাই না? তাহলে একটা জলাধারের 2/5 পানি দ্বারা পূর্ণ মানে আসলে 40% পানি দ্বারা পূর্ণ। তার মানে 40% মানে মনে করেন যে এইটুক, এইটুক, এই যে এইটুক, এইটুক হচ্ছে 40%। এই যে আমার কথা কি বুঝছেন? এইটুক, এই যে এই যে এখান থেকে এইটুক, এইটুক পানি দ্বারা পূর্ণ। আচ্ছা, এবার বলছে এর মধ্যে আরো 25 লিটার পানি ঢাললে, তার মানে উপর থেকে আমি এখন পানি ঢালবো আরো 25 লিটার। কয় লিটার? এই যে দেখেন, এদিকে তাকান। তাহলে এই 40% তো আছে, এর মধ্যে আরো 25 লিটার ঢালবো। এতে কি হবে? এতে জলাধারের 90% পানি দ্বারা পূর্ণ হয়ে যাবে, তাই না? এতে জলাধারের 90% পানি দ্বারা পূর্ণ হবে। তাহলে আপনারা আমাকে বলেন, এর মধ্যে যে এক্সট্রা করে 25 লিটার পানি ঢালছেন, এদিকে তাকান, এর মধ্যে আগে থেকেই কত 40 লিটার আছে, আরো ঢাললাম 25 লিটার, 40 লিটার 40%। আর এই 25 লিটার ঢালার পরে এর 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 পূর্ণ হয়ে গেছে কত পার্সেন্ট বলেন তো? এর 90% পূর্ণ হয়ে গেছে। তাহলে আগে 40% ছিল, আর 25 লিটার ঢালার পরে এটা 90% পূর্ণ হয়ে গেছে। তাহলে আগে 40% ছিল, এখন হয়ে গেছে 90%। তাহলে 40% থেকে 90% হয়ে গেছে, তাহলে কত পার্সেন্ট বাড়ছে? 50%। এই যে 50% বাড়ছে, এটা কি এমনিতে না, এই 25 লিটার ঢালার পরে, এই 25 লিটার ঢালার পরে এটা 40% থেকে 50% উঠে গেছে। তাহলে এই যে 25 লিটার, সরি 40% থেকে 90% উঠে গেছে। তাহলে এই যে 25 লিটার, এই 25 লিটারই আসলে এই 50% কে বোঝাচ্ছে। তাহলে 50% যদি 25 লিটার হয়, তাহলে 100% হবে 50 লিটার, কারণ 50% মানে কি অর্ধেক না, হাফ না, বুঝছেন কি? আর এটা না বুঝলেও সমস্যা নেই। তাহলে এই যে 40% পানি দ্বারা পূর্ণ ছিল, এর মধ্যে আরো 25 লিটার ঢালছি, এতে জলাধারের ধান মানে জলাধারের 90% পূর্ণ হয়ে গেছে। তাহলে আগে থেকে ছিল 40%, এদিকে তাকান, আগে পানি দ্বারা পূর্ণ ছিল 40%, এর ভেতরে আবার 25 লিটার ঢালছি, তার মানে মোট হয়ে গেছে পানি আগের 40% প্লাস 25%, সরি 25 লিটার। এতে জলাধার কি সম্পূর্ণ পূর্ণ হয়েছে না, এতে 90% পূর্ণ হয়েছে। তাই এই 40% আর ওই 25 লিটার, এই দুইটা মিলে আসলে এই 90%। এখান থেকে পার্সেন্ট গুলো এক পাশে নিয়ে যান, তাহলে এই পাশে 25 থাকলো, এই 40 ওই পাশে বিয়োগ হবে, তাহলে 90 থেকে এই 40 বিয়োগ হলে 50%। তাহলে 50% ইজ ইকুয়াল টু 25। তো 50% না অর্ধেক বোঝায় না? তাহলে 50% যদি 25 লিটার হয়, তাহলে অর্ধেক যদি 25 হয়, তাহলে পুরোটাই কি হবে? 25 দিলে 50 লিটার ধরবে। যদি না বোঝেন সমস্যা নেই। তাহলে 50% ইজ ইকুয়াল টু 25, 1% ইজ ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 50। জলাধারের ধারণ ক্ষমতা মানে সম্পূর্ণ জলাধারে কতটুকু পানি ধরে, তার মানে 100% বের করতে বলছে। তাহলে 25 ডিভাইডেড বাই 50 গুণিত 100, এটা দিয়ে এটা যাবে 2 বার, এই 2 দিয়ে 100 যাবে 50 বার, তাহলে 50 লিটার। তার মানে 100% এর হলো 50 লিটার, তার মানে ধারণ ক্ষমতা 50 লিটার। আপনারা কি বুঝছেন? এই যে এই যদি এই যে এইটুক বুঝলেই হবে, এইটুক যে 2/5 পানি দ্বারা পূর্ণ আছে, 2/5 মানে 40%, এর মধ্যে আরো 25 লিটার ঢালছেন, তাহলে 40% আগে থেকে ছিল, আরো 25 লিটার ঢালছেন, তার মানে মোট হয়েছে 40% প্লাস 25। আর এতে জলাধারের 90% পূর্ণ হয়ে গেছে, তার মানে এটা ইকুয়াল টু 90%। এখান থেকে আমরা 100% এর ভ্যালু বের করে ফেলবো, ঠিক আছে? আর যারা আরো অ্যাডভান্স বোঝে তারা এখান থেকে বুঝে গেছে যে 40% পূর্ণ ছিল, 25 লিটার ঢালছে, এতে 40% থেকে পূর্ণ হয়ে গেছে 90%। তাহলে ছিল 40% পূর্ণ, এখন হয়ে গেছে 90% পূর্ণ, তার মানে এক্সট্রা বাড়ছে 50% পূর্ণ হয়েছে। এই 50% পূর্ণ হয়েছে এই 25 লিটারের জন্য, তার মানে এই 50% আসলে 25 লিটারকে বোঝাচ্ছে। তাহলে 50% যদি 25 লিটার হয়, তাহলে 100% হলো 25 এর ডাবল 50 লিটার। এটা দেখেই উত্তর মেরে দিবে, বুঝছেন? ওকে, আচ্ছা এখন আমি চলে যাব নির্বাচনের কোশ্চেন। আচ্ছা, এদিকে আমি
দিয়ে কত পর্যন্ত করাইছিলাম, সমস্যা নেই। দেখেন 81 নাম্বার, দেখেন 82 করাইছি। 81 নম্বরে বলছে প্রতি বছর কোন শহরের মোট লোক সংখ্যার 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায়। এক বছরে শহরে 400 জন লোক বৃদ্ধি পেলে ওই শহরের মোট লোক সংখ্যা কত? আচ্ছা, তার মানে কোন শহরে 7% লোক জন্মগ্রহণ করে, তাহলে 7% লোক জন্মগ্রহণ করে মানে 7% লোক বৃদ্ধি পায়। জন্মগ্রহণ করতেছে মানে কি, বাড়তেছে না? ইয়েস। আর 3% লোক মারা যায়, তো 3% লোক মারা যায় মানে কি 3% লোক কমে যাচ্ছে, যারা মারা যাচ্ছে তারা পৃথিবী থেকে চলে যাচ্ছে। আচ্ছা, এতে এক বছরে 400 জন লোক বৃদ্ধি পাইছে, তার মানে জন্মগ্রহণ করতেছে 7 জন, মারা যাচ্ছে 3 জন, তাহলে পৃথিবীতে থাকতেছে কয়জন? রেজাল্টেন্ট মানে ফলাফল কয়জন থাকতেছে? তাহলে 7 জন থেকে যে 3 জন মৃত্যুবরণ করতেছে, তাহলে অ্যাকচুয়ালি বাড়তেছে কতজন? তাহলে পৃথিবী থেকে 3 জন চলে গেছে, আবার নতুন করে 7 জন আসছে, তাহলে অ্যাকচুয়ালি বাড়ছে 4%। তাহলে লোক সংখ্যা বৃদ্ধি, লোক সংখ্যা বৃদ্ধি কত? লোক সংখ্যা বৃদ্ধি হচ্ছে এই 7% থেকে 3% বাদ দেন, তাহলে 7% মাইনাস 3% ইজ ইকুয়াল টু 4%। তার মানে লোক সংখ্যা বৃদ্ধি হচ্ছে 4%। আর কোশ্চেনে বলা আছে এক বছরে ওই শহরের লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে 400 জন, তার মানে এই 4% লোক সংখ্যা বৃদ্ধি বোঝাচ্ছে, আর এই 400 জনের লোক সংখ্যা বৃদ্ধি বোঝাচ্ছে, তার মানে এই 4% আসলে 400 জনকে বোঝাচ্ছে। তাই আমরা লিখবো 4% ইজ ইকুয়াল টু 400 জন। তাহলে 4% ইজ ইকুয়াল টু 400 জন, তাহলে 1% ইজ ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই 4। এখন কোশ্চেনে যেহেতু বলছে ওই শহরের মোট জনসংখ্যা মানে 100% কে বোঝায়, তাই অতএব 100% ইজ ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই 4 ইন্টু হচ্ছে 100। এই 4 দিয়ে 400 যাবে 100 বার, 100 গুণ করলে 1 গুণ করলে হয় 1, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, মানে মোট 4টা শূন্য, তবে 10,000। তাহলে ওই শহরের জনসংখ্যা হচ্ছে 10,000। ঠিক আছে, শেষ করব মানে কি বলে। আচ্ছা, একটি মহল্লার দেখেন এখানে কি বলছে, একটি মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে 55%। এই মহল্লার পুরুষের সংখ্যা 1100 জন হলে মোট জনসংখ্যা কত? আচ্ছা, একটি মহল্লার পুরুষের সংখ্যা হচ্ছে 55%, ওই মহল্লার পুরুষের সংখ্যা 1100 জন হলে মোট জনসংখ্যা কত? আচ্ছা, একটা মহল্লার মধ্যে ধরে নিচ্ছি 100% লোক সংখ্যা আছে, লোক সংখ্যা 100%, তাই না? এর মধ্যে 55% যদি হয় পুরুষ মানে মেল, মেল কত পার্সেন্ট? 55%। তাহলে বাকিরা তো ফিমেল, তাই না? কারণ জনসংখ্যার মধ্যে কিছু পুরুষ কিছু মহিলা, তাহলে ফিমেল কত হবে? তাহলে টোটাল 100% থেকে 55% বাদ দিলে, সোজা কথা মোট জনসংখ্যা থেকে মেল পুরুষ বাদ দিলে তো মহিলা, তাহলে 100 থেকে 55 বাদ দেন, তার মানে 100% মাইনাস 55% ইজ ইকুয়াল টু 45%। তার মানে ফিমেল হচ্ছে 45%। আচ্ছা, ফিমেল আমার লাগতো না, বলছে এই মহল্লার পুরুষের সংখ্যা 1100 জন। দেখেন এই প্রশ্নে বলা আছে পুরুষের সংখ্যা 55% এবং তার মানে পার্সেন্টেজে পুরুষের সংখ্যা 55% আর পুরুষের সংখ্যার অ্যাকচুয়াল সংখ্যা হচ্ছে 1100 জন। তাহলে এটাও পুরুষের সংখ্যা, এটাও পুরুষের সংখ্যা, তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা। আর মোট জনসংখ্যা বলতে নিশ্চয়ই 100% কে বোঝায়, তাই না? মোট মানেই 100%, তার মানে 55% ইজ ইকুয়াল টু 1100, 1% ইজ ইকুয়াল টু 1100 ডিভাইডেড বাই 55। অতএব মোট জনসংখ্যা মানে 100% ইজ ইকুয়াল টু 1100 ডিভাইডেড বাই 55 গুণিতক হচ্ছে 100। দেখেন 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে যাবে 11 বার, 5 দিয়ে যাবে 20 বার, 11 দিয়ে 11 যাবে একবার, আর এই যে 2টা শূন্য, এই 100 কে এই 20 দিয়ে গুণ করলে 1 আর 2 গুণ করলে 2, এখানে একটা শূন্য, এখানে 2টা শূন্য, মানে মোট 3টা শূন্য। তার মানে 100% এর ভ্যালু হচ্ছে 2000, তার মানে মোট জনসংখ্যা হচ্ছে 2000 জন। আচ্ছা, এই কোশ্চেনে যদি আপনাদেরকে বের করতে বলতো যে মহিলা কতজন, তাহলে কি করতেন বলেন তো? যদি বলতো যে ওখানে মহিলা কতজন, তাহলে কি করতেন? মহিলা কতজন তাহলে কি করতেন বলেন তো? করেন তো, মহিলা কতজন তাহলে কত হতো? যদি বলতো মহিলা কতজন তাহলে কি করতেন বা কত হতো? মহিলা কতজন বললে আমরা কি করতাম বলেন? মহিলা কতজন বললে, যেহেতু পুরুষের সংখ্যা 55%, তার মানে মহিলার সংখ্যা 45%। তাহলে মহিলা বের করতে বললে এখানে 100% না বের করে মহিলার
45% বের করতাম, তাই না? তখন আমরা এখানে কি লিখতাম? তখন আমরা এখানে লিখতাম যে অতএব 45% ইজ ইকুয়াল টু 1100 গুণ 45 ডিভাইডেড বাই 55। 5 দিয়ে কাটলে এটা যাবে 11 বার, 5 দিয়ে এটা যাবে 9 বার। এই 11 কে 11 আর এই দুইটা শূন্য, তাহলে 100 কে 9 দিয়ে গুণ করলে 900, তার মানে 900 জন। তো কতজন হতো? 900 জন। 900 জন, 800 জন কিভাবে? ও না, 900, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, শারমিন আক্তার হাসি, আপনি বলে বোঝেন নাই, তাহলে এখন কেমনে বুঝলেন? এখন কিভাবে বুঝলেন যে 45% করতো? আচ্ছা, এই প্রশ্নটা না আর একটা ভিন্ন ভাবে আসতে পারে, দেখেন। সেটা হচ্ছে আচ্ছা, যদি এই কোশ্চেনটা বলতো যে একটি মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা 55% এবং ওই মহল্লার পুরুষের সংখ্যা 1100 জন না হয়ে যদি বলতো যে ওই মহল্লার পুরুষের থেকে মহিলা 30 জন কম আছে, এবং ওই মহল্লার পুরুষের থেকে মহিলা 50 জন কম আছে, 50 জন কম আছে, ওই মহল্লার মোট জনসংখ্যা কত? তাহলে কি করতেন বলেন তো? মানে এরকম তো আসতে পারে, তাই না? একটি, আমি বলছি যে এইটুক মনে করেন বাদ, এইটুক বাদ, এই যে এইটুক বাদ দিয়ে অঙ্কটা পড়েন। একটি মহল্লার জনসংখ্যার 55% হচ্ছে পুরুষ, পুরুষের থেকে মহিলা 50 জন কম আছে, ওই মহল্লার মোট সংখ্যা কত? মোট জনসংখ্যা কত? দেখেন, এই যে পুরুষের চেয়ে এটা কত হতো বলেন তো? তাহলে কি হতো? এটা কি হতো বলেন তো? তাহলে এটার উত্তর কত হবে? এটা কিন্তু আমাদের বইয়ের অঙ্ক না, এটা আমি জাস্ট বানাই দিছি যে এরকম কোশ্চেনও আসতে পারে কিন্তু। এটা কত হতো? আচ্ছা আচ্ছা, একজন বলছেন হচ্ছে, আচ্ছা, এমডি রানা মল্লিক 10% ইজ ইকুয়াল টু 50 ধরে নিতাম, রাইট? তাই এই অঙ্কের উত্তর হতো কত তখন? আচ্ছা, তার মানে এই যে 50 জন, এটা কি 50 জন হচ্ছে পুরুষ এবং মহিলার পার্থক্য, তাই না? দেখেন, মেল আছে হচ্ছে 55%, তাহলে ফিমেল কত? ফিমেল 45%, তাই না? 100% থেকে পুরুষের সংখ্যা বাদ দিলেই তো মহিলার সংখ্যা। তাহলে কোশ্চেনে বলছে এই 50 জন মহিলা হচ্ছে কম পুরুষের তুলনায়, তার মানে পুরুষ এবং মহিলার সংখ্যার পার্থক্য হচ্ছে 50। ইয়েস, তাহলে পুরুষ হচ্ছে 55 আর মহিলা হচ্ছে 45%, এই দুইটার পার্থক্য হচ্ছে 50। তাহলে 10% ইজ ইকুয়াল টু 50, তাহলে মোট জনসংখ্যা মানে 100% কত, তাই না? এরকম আসতেও পারে, 100% ইজ ইকুয়াল টু 50 ইন্টু 100 ডিভাইডেড বাই 10। এই 0 কাটা 5 আর 100 গুণ করলে 500 জন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবার উত্তর রাইট, সবার উত্তর রাইট, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি এখানেই সমাপ্ত করব। আগামী ক্লাসে আমরা এই যে এখান থেকে শুরু করব, হ্যাঁ, এই 75 থেকে শুরু করব, 75 থেকে 79 পর্যন্ত করব। করার পরে আমরা হচ্ছে অনুপাত এবং মানে শতকরার মধ্যে কিছু কনভার্সন আছে, কিছু ডেটা মুখস্থ রাখতে হবে, 4-5টা ডেটা, ওই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব, তারপরে আবার নতুন টাইপের কোশ্চেন সলভ করাবো। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।